আপনি চিন্তা করেন একজন খুনি আপনাকে বসে আছে মারার জন্য রাতটা শেষ হইলে আপনি কি গল্প তাকে বলবেন যেই গল্প শুনে সে আপনাকে পরের দিনও শোনার জন্য বাঁচায় রাখবে। এই খেলাটা আপনার খেলতে হবে আপনার ভিডিও এডিটিং দিয়ে আপনার অডিয়েন্সের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেটস অফ ভিডিও এডিটিং এর ৫ নাম্বার ক্লাসে ওয়েলকাম করছি আপনাকে। অনেক আগে ১০ বছর, ২০ বছর, ৩০ বছর আগে যেই ধরনের অডিয়েন্স ছিল, তখনকার ভিডিওগুলো সেই ধরনের হইতো। বাট এখন ২০২৪ সালে যখন অডিয়েন্স এর জন্য ভিডিও বানাচ্ছেন, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই অডিয়েন্স আর আগের অডিয়েন্স সেম না। সো এখন যখন আপনি ভিডিও এডিট করে একটা ভিডিও রেডি করতেছেন, তখন কিন্তু আপনার অডিয়েন্স গুলোর কথা মাথায় রাখা লাগবে যে, কাদের জন্য ভিডিও বানাচ্ছি? তারা কি দেখবে? আপনি কি এখন বিটিভির নাটক দেখেন? সো ২০২৪ এর অডিয়েন্স এর ফিচার গুলো এজন্য আমার বুঝতে হবে যদি আমি মডার্ন ভিডিও এডিটিং টা বুঝতে চাই। একটা ভালো ভিডিও এডিটিং তাহলে আমরা কখন বলতে পারতেছি যখন আপনার এই এডিটিং এর থ্রুতে যে ভিডিওটা আসতেছে সেটা আপনার অডিয়েন্স সেটা মাস পিপল সুন্দর মতো একসেপ্ট করতেছে। রাইট? সো এই জন্য ফিচার গুলো বোঝা প্রয়োজন। ১ নাম্বার হচ্ছে শর্টার অ্যাটেনশন স্প্যান। একটা সময় আমরা আমি আপনি সবাই কোনো একটা জিনিসের প্রতি যখন মনোযোগ দিতাম, তখন অনেকক্ষণ বেশি মনোযোগ দিয়ে রাখতে পারতাম। এখন কিন্তু খেয়াল করলে দেখবেন যে, কোনো একটা জিনিসের প্রতি বেশিক্ষণ মনোযোগ দিতে পারতেছি না। হয়তো এই ভিডিওটা অলরেডি আপনি মনোযোগ হারায় ফেলছেন। হ্যাঁ? এটা খুব স্বাভাবিক কজ আমাদের attention span টা শর্ট হয়ে আসছে এবং এটা আসলে কত শর্ট হয়ে গেছে? ৩ থেকে ৫ সেকেন্ড। মাত্র ৫ সেকেন্ড এখন আমাদের এভারেজ attention span, রাইট? সো আপনি চিন্তা করেন তাহলে একটা ১০ মিনিটের ভিডিও, ২০ মিনিটের ভিডিও বা এরও বেশি কিভাবে মানুষকে দেখাবেন? আমরা এখন শর্টার ভার্সন এ যে প্ল্যাটফর্ম গুলা আছে যেমন TikTok, Reels, YouTube Shorts এগুলাতে এত অভ্যস্ত হয়ে গেছি যে আমরা কিন্তু আমাদের অ্যাটেনশন এর যে পরিমাণটা সেটা কমে গেছে আমাদের। ২ নাম্বার ফিচার হচ্ছে ১ম ফিচারটার সাথেই কানেক্টেড। যেহেতু অ্যাটেনশন স্প্যান টা ছোট তাই আমরা যেই ভিডিও দেখতেছি সেটার লেংথ এর প্রতিও সেনসিটিভ হয়ে গেছি। ধরেন আমার সামনে যখন ১০ টা ভিডিও আসতেছে কোন একটা টপিক নিয়ে, আমি সম্ভবত যেটা ছোট সেটাকেই বাছাই করব দেখার জন্য। তো আমি বলতে আসলে আমার সকল অডিয়েন্সকে বুঝাচ্ছি, আমার অডিয়েন্স যেই ভিডিওটা ছোট সেই ভিডিওটার প্রতি অ্যাট্রাকশনটা বেশি দেখাবে। রাইট? তার মানে কি এই যে আমরা আসলে ছোট, ছোট করে ভিডিও বানাবো, এটা তো আসলে সবসময় হবে না। কারণ আপনি যখন একটা ভিডিও এডিট করতে যাচ্ছেন, সেই ভিডিওটার কনটেক্সট, কনটেন্ট এগুলোর উপর ভিত্তি করে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে। যেমন আমার এই টিউটোরিয়ালটা আমি জানি না কতক্ষণ হবে। I guess এটা ৩০ মিনিটেরও বেশি যাবে। সো ৩০ মিনিট অনেক সময়। এতক্ষণ একটা ভিডিও কেমনে দেখতেছেন আপনারা আমি জানি না। এত বড় ভিডিওর লেংথ এর প্রতি আমাদের এখন যে অডিয়েন্স এর রেসপন্স সেটা কমে আসছে। থার্ড ফিচার হচ্ছে সার্চিং ফর নিউ থিংস। মানে প্রত্যেকটা মুহূর্তে এখনকার অডিয়েন্স এর ব্রেইন নতুন জিনিস খুঁজতেছে, নতুন জিনিস সার্চ করতেছে। এবং এটা যে আসলে সচেতন ভাবে করে তা না, এটা অবচেতন ভাবেই হয়। কিন্তু সেটা হয়। সো আপনি যখন ভিডিও এডিট করতেছেন মডার্ন ওয়ার্ল্ড এর জন্য আপনাকে এটা মাথায় রাখতে হবে এভরি আ ৩-৪ সেকেন্ডের মধ্যে আপনার অডিয়েন্সকে নতুন কিছু দিতে হবে। আদারওয়াইজ এই ভিডিওটা আপনার এডিট করা ভিডিওটা আপনার অডিয়েন্স কর্তৃক রিজেক্টেড হবে। ৪ নাম্বার নট গেটিং স্যাটিসফাইড। মানে আপনি যাই দেখান যেভাবেই দেখান স্যাটিসফাই হবে না। এই বিষয়টাও আমাদের অডিয়েন্সের মধ্যে এখন চলে আসছে শর্টার ভার্সনের প্ল্যাটফর্মের ভিডিওগুলোতে অভ্যস্ত হওয়ার কারণে। আপনি নিজেকে দিয়েই দেখতে পারেন তুলনা করে। যখন আপনি TikTok এ ঢুকলেন কিংবা রিলস দেখা শুরু করলেন, YouTube শর্টস দেখা শুরু করলেন, একটা ভিডিও দেখতেছেন সেটা হয়তো ২০, ২৫, ৩০, ৪০ সেকেন্ড পর্যন্ত আপনার অ্যাটেনশন ওটা গ্র্যাব করতে পারতেছে, বাট আপনাকে প্রপারলি কিন্তু কিছু দিতে পারতেছে না। এক্সেপ্ট হচ্ছে আপনার ব্রেইন সিস্টেমকে স্টিমুলেট করা ছাড়া। আপনার ব্রেইন সিস্টেমকে স্টিমুলেট করতেছে কিন্তু প্রপার কোনো কিছু দিতে পারতেছে না। ধরেন এই যে আমি আজকে যা শিখাইতে যাচ্ছি, আমি কি চাইলেই পারতাম ১ মিনিটের নিচে জিনিসগুলো শিখাইতে? আসলে পারতাম না। বাট আমি যদি এই টপিক নিয়ে রিল বানাই বা TikTok বানাই, তাহলে বানাইতে পারবো ১ মিনিটের নিচে। কিন্তু সেটা হবে কি? ধরেন যে সারফেস লেভেলের যেই নলেজ আছে সেই নলেজ দিয়ে।
আমার অডিয়েন্স কিন্তু এখন ওই যে স্যাটিসফ্যাকশন না পাওয়া এন্ড এই কারণে যে কনস্ট্যান্টলি অন্য জিনিসে মানে অন্য কোথাও আবার জাম্প করা এই জিনিসের প্রতি অভ্যস্ত হয়ে গেছে। সো আমার কিন্তু যখন আমি ভিডিও এডিটটা করতে যাচ্ছি তখন এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই ৪ টা জিনিস মাথায় রেখে দেন আমরা আমাদের নেক্সট কার্যাবলী সাজাবো। সো কোথায় ফোকাস করতে হবে? চলেন সেগুলো দেখে আসি। ফোকাস করার জিনিস মাত্র একটা জায়গাতে, সেটা হচ্ছে কনটেন্ট ফ্লো। কনটেন্ট ফ্লো কে আপনি যদি আপনার মতো কন্ট্রোল করতে পারেন থ্রু আউট ইউর ভিডিও এডিটিং প্রসেস, তাহলে কিন্তু যেই ভিডিওটা আপনি বের করে আনবেন আপনার প্রসেসটার মধ্য দিয়ে, সেই ভিডিওটাকে রিজেক্ট করার মতো শক্তি অডিয়েন্সের থাকবে না। একটা মাত্র জিনিস, সেটা কনটেন্ট ফ্লো। তো এই কনটেন্ট ফ্লোকে কিভাবে আপনি থ্রু আউট দ্য ভিডিও, এটা 10 মিনিটের হোক, 5 মিনিটের হোক, 50 মিনিটের হোক বা 1.5 ঘন্টার ভিডিও, নেসেসারি না কত সময়ের ভিডিও, বাট নেসেসারি হচ্ছে এই ভিডিওটার কন্টেন্ট ফ্লোকে আপনি কিভাবে কন্ট্রোল করতেছেন। কন্টেন্ট ফ্লোকে কন্ট্রোল করার জন্য আপনার 3টা জায়গা নিয়ে কাজ করতে হবে: হুক, বডি, কনক্লুশন। সো শুনে অনেক বেসিক লাগলো, মানে এটাই তো ভিডিওতে হয়, হুক, বডি, কনক্লুশন। আমাদের আসলে এই ইজি জিনিসটা নিয়ে কাজ করতে হবে। এই ইজি জিনিসগুলাকেই পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে আমরা ক্যালকুলেটিভ ডিসিশনের মাধ্যমে আগায় নিয়ে যাব। এই জিনিসগুলাই আমি আজকে পুরো ভিডিওতে এক্সপ্লোর করব। প্রথমত আমার খেয়াল করতে হবে হুকের উপরে। হুক না বলি, সায়েন্টিফিক হুক বলি। কারণ এই জায়গাটাতে আপনাকে আপনার অডিয়েন্সের সাথে সাইকোলজিক্যাল গেম খেলতে হবে সায়েন্টিফিক্যালি। আপনি অডিয়েন্সের ফিচার জানেন, মানে আপনার অডিয়েন্স যে এই ভিডিওটা দেখবে কি দেখবে না এই ডিসিশনটা নিয়ে ফেলে প্রথম ৫ সেকেন্ডে, সেটা আপনি জানেন। কারণ অ্যাটেনশন স্প্যান তো ছোট। আচ্ছা, তো যেহেতু প্রথম ৫ সেকেন্ডেই ডিসিশন হয়ে যায় যে অডিয়েন্স ভিডিওটা দেখবে নাকি দেখবে না, সেহেতু আপনার মেইন খেলাটা এই জায়গায়। তবে হ্যাঁ, হুক ৫ সেকেন্ডই হয় না। আপনার ভিডিও লেংথ এর উপর ডিপেন্ড করে হুক ২০, ৩০, ৪০ সেকেন্ড পর্যন্ত হইতে পারে। একটা ১০ মিনিট ১৫ মিনিটের ভিডিওতে আপনার হুক হইতে পারে ৩০ সেকেন্ড, ৪০ সেকেন্ড। যত সেকেন্ডই হুক হোক না কেন, এটা অত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট 5 সেকেন্ড। আপনি আপনার ভিডিওকে প্রথম ৫ সেকেন্ড কোনো মতেই বোরিং করবেন না। আর যদি বোরিং করেন এইভাবে, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ভিডিও এডিটিং এর ৫ নাম্বার ক্লাস। এইভাবে যদি বোরিং করে ফেলেন তাহলে কি হয়? রেজাল্টটা এখানে দেখে নেন। সো আমি এখানে আমার YouTube এ যে ভিডিওটা আপলোড করা হয় তার অ্যানালিটিক্স টা শেয়ার করেছি, যেখানে হচ্ছে অডিয়েন্স রিটেনশনটা দেখা যাচ্ছে। দেখেন, প্রথম ৫ একদম ফার্স্ট মোমেন্টে আমার যত মানুষ ঢুকছিল সেটাকে আমি ১০০% ধরতেছি। এই গ্রাফে যেটা দেখা যাচ্ছে। আর ঠিক ৫ সেকেন্ড পরে যদি ভিডিওটা ১০০ জন মানুষ দেখা শুরু করে, ৫ সেকেন্ড পরে আমার কিন্তু এখানে দেখাচ্ছে মাত্র ৩৫% মানুষ আছে। মানে 65% মানুষ আমার এই বোরিং ইন্ট্রো দেখে চলে গেছে। রাইট? তো এটা কিন্তু সব ভিডিওর ক্ষেত্রেই সত্য, সবার ক্ষেত্রেই সত্য। এখন আমি কেন ইন্টারেস্টিং করি না বা করতে চেষ্টা করি না সেটা ডিফারেন্ট ইস্যু। বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনি যদি আপনার প্রথম ৫ সেকেন্ডে অডিয়েন্সকে বোর করে ফেলেন, তাহলে হচ্ছে আপনার ভিডিওটা মানুষ দেখবে না। চলেন অনেকক্ষণ প্রথম ৫ সেকেন্ড বলতেছি। এবার কেমনে অডিয়েন্সকে প্রথম ৫ সেকেন্ডে আটকায় ফেলবেন? তো আমি কয়েকটা পয়েন্টার বলি। এই পয়েন্টার গুলো আগে শুনেন, তারপরে আমি বলি এগুলো নিয়ে কি করা যায়। নেভার ব্রেক কমিটমেন্ট, কখনো কমিটমেন্ট ভাঙ্গা যাবে না। আচ্ছা, ২ নাম্বার হচ্ছে স্টার্ট উইথ কনটেক্সট। শো ইগারনেস, ক্রিয়েট কনফ্লিক্ট। থার্ড হচ্ছে শো নাম্বার। ফোর্থ, শো সারপ্রাইজিং ফ্যাক্ট। ফিফথ, শো আনইউজুয়াল থিং। এরপরে আস্ক থট প্রভোকিং কোয়েশ্চেন। অ্যান্ড লাস্টলি ইন্ডিকেট আ স্টোরি। তো আমি এখানে অনেকগুলো পয়েন্টার বললাম, আমি একটা একটা করে পয়েন্টার ডিসকাস করতেছি। প্রথমত, নেভার ব্রেক কমিটমেন্ট। কমিটমেন্ট ভাঙা যাবে না। যেটা প্রমিস করা হয়েছে সেই প্রমিসটা ভাঙা যাবে না অডিয়েন্সের সাথে। কমিটমেন্ট ভাঙলে যে কারোরই খারাপ লাগে, তাই না? আমি ভিডিও দিব বলছিলাম সব ৩০ তারিখের মধ্যে, আজকে ৫ তারিখ হয়ে গেছে। এন্ড ভিডিও পাচ্ছেন না সব। একটা কমিটমেন্ট ভেঙে গেছে। তো ভালো লাগতেছে না আমাকে, তাই না? তো এই জিনিসটা আপনার ভিডিও যখন হচ্ছে একটা কমিটমেন্ট করে ফেলে অলরেডি অডিয়েন্স এর সাথে, এন্ড জাস্ট রাইট আফটার দ্যাট
যখন সেই কমিটমেন্টটা সে আর ফুলফিল করতে পারে না, তখনই কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওর প্রতি বিরক্ত হয় অ্যান্ড ভিডিও থেকে মুখ ফিরায় নেয়। তো আমরা যখন YouTube এর জন্য ভিডিও এডিট করব, সেটা হোক ডকুমেন্টারি ভিডিও, হোক হচ্ছে এডুকেশনাল ভিডিও, ইনফরমেটিভ ভিডিও বা পডকাস্ট, ব্লগিং যেটাই হোক না কেন, এনি কাইন্ড অফ ভিডিও যেটা কিনা YouTube বা এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর থ্রুতে যাচ্ছে, ১ম এই কিন্তু অডিয়েন্স একটা থাম্বনেইল দেখে, রাইট? একটা টাইটেল দেখে। তো সেই থাম্বনেইল, সেই টাইটেল দেখে তাদের মনে একটা এক্সপেকটেশন ক্রিয়েট হয়। তারা ওই জিনিসটা থেকে একটা কমিটমেন্ট পায়। যে আচ্ছা, আমার তো এটা দেখে ভালো লাগছে, হয়তো এই ধরনের কিছু পাবো। বাট যখনই আপনার ভিডিওতে ঢুকে আর দেখতেছে যে না, আমি থাম্বনেইল দেখছিলাম কি, আর এখন ভিডিও আসলে কেমনে কি শুরু হচ্ছে। সো এই যে কমিটমেন্টের ব্রেক, এইটা হইতে দেওয়া যাবে না। সো এই ক্ষেত্রে আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন বা নিজের কাজ করেন, যেভাবেই করেন না কেন, আপনার ভিডিওটা যদি কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ যায় এন্ড ওটার জন্য কোন থাম্বনেইল তৈরি হয়ে থাকে বা ওইটার জন্য কোন কপি, ক্যাপশন থাকে, টাইটেল থাকে, এই জিনিসগুলাকে ধরেই হচ্ছে আপনার শুরু করতে হবে। মানে থাম্বনেইল দেখে তো একটা মানুষ ডিসিশন নেয় আমি এখানে ক্লিক করব। তো ও ক্লিক করল, তখন অডিয়েন্স এর ব্রেইনে কিন্তু কাজ করে আচ্ছা, থাম্বনেইলে যতটুকু দেখছি আমার ভিডিও জাস্ট ওখান থেকে স্টার্ট হবে বা জাস্ট ওটার পর থেকে স্টার্ট। কিন্তু অডিয়েন্স যদি এটা না পায় তাহলে কিন্তু সমস্যা। সো আপনি যখন ভিডিও এডিটিং করতেছেন, ১ম ৫ সেকেন্ডে এই জিনিসটাকে মাথায় রেখে এই জিনিসটার সাথে মিলাই কাজ শুরু করতে হবে। ওকে, আপনি কমিটমেন্ট ভাঙলেন না। যেহেতু আপনি কমিটমেন্ট ভাঙেন নাই, সেহেতু যতজন মানুষ থাম্বনেইলটা দেখে আপনার ভিডিওটা দেখার জন্য ঢুকতেছে, মোটামুটি ততজন মানুষই সামনে আগায়ে যাবে। বাকিটা আমরা পরে দেখব। বাট সামনে আগায়ে যাবে বা ভিডিওটা দেখার ডিসিশন নিবে। পরে গিয়ে ডিসিশন চেঞ্জ যদি না করে, দ্যাট মিনস ওরা লাস্ট পর্যন্তই যাবে। আমি এই অ্যানালিটিক্স টা আপনাকে দেখাই। আমার এইখানে যে অ্যানালিটিক্স টা দেখা যাচ্ছে, এখানে কিন্তু দেখেন ১ম ৫-১০ সেকেন্ডের মধ্যে আমার অডিয়েন্স ড্রপ করে ৩৫% এ চলে আসছে। বাট খেয়াল করেন, এই ১০ সেকেন্ড যারা ওভারকাম করছে, ওরা কিন্তু একদম লাস্ট পর্যন্ত ছিল। আমার ভিডিও টোটাল ডিউরেশন ছিল ১ ঘন্টা ৫ মিনিট। তার মানে ১ম ১০ সেকেন্ড যারা পার করছে, ওরা কিন্তু ১ ঘন্টা ৫ মিনিট পর্যন্ত ছিল। তো এই ডেটাটা কিন্তু আপনার অনেক কাজে লাগার কথা। আপনাকে ১ম ৫-১০ সেকেন্ড অডিয়েন্সকে আসলে সেই জিনিসটাই দিতে হবে যেটা অডিয়েন্স চায়। এরপরে আমরা দেখি কনটেক্সট দেওয়া বা কোন একটা eagerness তৈরি করা বা আগ্রহ তৈরি করা যে কি হয় এমন একটা অবস্থা। বা একটা কনফ্লিক্ট তৈরি করা। ঠিক আছে? আমি কিন্তু এখানে যে পয়েন্টার গুলো বলতেছি এগুলো কিন্তু এমন না যে একটা হুকের মধ্যে হুকের ১ম ৫ সেকেন্ডের মধ্যে সবগুলোই থাকতে হবে এমন না। যে কয়টা থাকা যায়। ঠিক আছে? সো একটাও যদি থাকে মানে মিনিমাম একটা থাকতেই হবে। যদি মিনিমাম একটাও না থাকে তাহলে হচ্ছে আপনার এই টোটাল জিনিসটা কাজ করবে না। মিনিমাম একটা পয়েন্টার থাকতেই হবে। বাট যদি এরও বেশি থাকে তো আরো ভালো। সো ১ম যে পয়েন্টারটা বললাম ওইটা তো গেল। 2nd পয়েন্টারটায় আমরা আবার ফোকাস করি যে কোন একটা কনটেক্সট থাকতে হবে। অডিয়েন্স কি দেখতে যাচ্ছে ওইটার একটা ব্রিফ সংক্ষিপ্ত বিষয় ১ম ৫ সেকেন্ডের মধ্যে ওকে বুঝায় দিতে হবে। অথবা তার মধ্যে একটা eagerness আগ্রহ তৈরি করতে হবে যে কি হয়? হ্যাঁ? আচ্ছা। আমরা অনেক ভিডিও দেখি যে আ অনেক উপরে হচ্ছে ক্রেন দিয়ে একটা বিশাল গাড়ি নিয়ে গেছে। উপর থেকে নিচে মাটির মধ্যে ফেলাবে। একটা ভিডিও। আপনি দেখবেন YouTube এ এই ধরনের ভিডিওতে মিলিয়ন ভিউ। কেন? কারণ ওই যে ১ম ৫-১০ সেকেন্ডে ও দেখছে যে একটা বিশাল গাড়ি সেই উপরে নিয়ে গেছে। আর কিছুক্ষণ পরে এটা ফেলানো হবে। তাই না? তো এই জিনিসটা কিন্তু একজন সাধারণ মানুষ বা আমরা আমাদের ডেইলি লাইফ এ কখনো এমন হয়, দেখি না এমনকি চিন্তাও করতে পারি না যে একটা গাড়ি আমি উপর থেকে নিচে আছাড় দিব। তাই না? তো এই কারণে একটা eagerness তৈরি হইলো না আচ্ছা কি হয় উপর থেকে নিচে পড়লে গাড়িটা কি অক্ষত থাকবে? নাকি পাউডারের মতো গুঁড়া হয়ে যাবে? না কি হবে? না মাটির মধ্যে ঢুকে ডেবে যাবে? জানি না। সো এই যে eagerness এটা আপনাকে পুরো ভিডিওটা পর্যন্ত নিয়ে যাবে। তারপর কনফ্লিক্ট এড করতে পারেন। আপনি হয়তো কোন একটা ডকুমেন্টারি বা কোন একটা এডুকেশনাল কনটেন্ট এ কারো সম্পর্কে বলতেছেন। কোন একটা মানুষ সম্পর্কে বা কোন একটা কোম্পানি সম্পর্কে ডেসক্রাইব করতেছেন বা কোন একটা প্রসেস এনিথিং কোন কিছু একটা নিয়ে বলতেছেন। সো ওইখানে সম্ভাব্য কিছু কনফ্লিক্ট হয়তো ওই মানুষটা বা ওই কোম্পানিটা অলরেডি হইছে, সেটা আপনি ইঙ্গিত দিলেন যে আচ্ছা এর এক অমুক জায়গায় কনফ্লিক্ট আছে যেটা হয়তো মানুষ জানতো না। তো মানুষ কিন্তু এই কনফ্লিক্টটা বোঝার জন্য শোনার জন্য লাস্ট পর্যন্ত থাকার আগ্রহ তৈরি হবে।
রাইট? সো আপনি ১ম ৫ সেকেন্ডে এই জিনিসগুলো রাখতে পারেন। এইগুলো অনেক ক্ষেত্রে আমাদের জন্য যারা আমরা নতুন ভিডিও এডিট করতেছি একটু কঠিন হয়ে যায় না? তো সহজ কয়েকটা পয়েন্টারের দিকে এখন আমরা যাই। আ একটা হচ্ছে শো নাম্বার, নাম্বার দেখাই। যেমন কোন একটা ভিডিও যদি স্টার্ট হয় একটা বিশাল নাম্বার দিয়ে বা একটা আনইউজুয়াল নাম্বার দিয়ে, তাহলে কিন্তু অডিয়েন্স ওই জায়গাটাতে হুকড হয়ে যায়। আমি আজকে যা বলব প্রত্যেকটা জিনিস নিয়ে এক্সাম্পল গুলো আজকের ভিডিওর লাস্ট অংশে দেখাবো। তো লাস্ট অংশে আমি এই যে নেভার ব্রেক কমিটমেন্ট বলতেছি, ইভেন শো নাম্বার যা বলতেছি, ইচ অ্যান্ড এভরিথিং আজকে আমরা আমাদের পুরো ভিডিওটা শেষে আমরা হচ্ছে অনেকগুলো মডার্ন ভিডিও আমরা এনালাইসিস করব, দেখব যে ওইখানে আসলে কিভাবে কোথায় কি করা হয়েছে। এন্ড আমি আজকে যা বলতেছি, এখন আপনাদের যা শিখাচ্ছি সবকিছুই দেখবেন যে এখানে প্রপারলি এপ্লাইড হইছে এন্ড ওটার রেজাল্টটাও দেখতে পারবো আমরা। নাম্বার দেখানোর পরে আপনি কোন সারপ্রাইজিং ফ্যাক্ট শেয়ার করতে পারেন। এমন একটা ফ্যাক্ট যেই ফ্যাক্টটা সাধারণত মানুষ জানে না। তারপর আনইউজুয়াল জিনিস দেখাইতে পারেন। যেটা বললাম ওই যে গাড়ি বেঁধে নিয়ে গেছে একদম উপরে। একটা ভিডিও আমি দেখছিলাম যে আ আ সে একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। ওইখানে একটা মানুষ হচ্ছে কাঁচের বয়াম এরকম কিছু হচ্ছে গড়ায় দিচ্ছে, যে কোন একটা হচ্ছে হয়তো জেলির কাঁচের কৌটা, কোন একটা হচ্ছে ধরেন তেলের কৌটা, এরকম বিভিন্ন কৌটা, কাঁচের কৌটা হচ্ছে গড়ায় দিচ্ছে। অ্যান্ড গড়াইতে গিয়ে ওগুলো ভেঙে যাচ্ছে। সো এটা কিন্তু আনইউজুয়াল থিং। এই ভিডিওটা দেখবেন অনেক ভাইরাল হইছে, হয়তো আপনিও দেখে ফেলছেন। এন্ড এখনকার মানুষরা কেন যেন আনইউজুয়াল বিষয়গুলো বেশি একসেপ্ট করে ফেলতেছে। এক্সাম্পল এ না যাই, এক্সাম্পল এ গেলে কেস খেতে পারি। বাট আপনি জানেন অনেক মানুষ হচ্ছে অলরেডি অনেক ফেম কুড়াইছে, অনেক টাকা ইনকাম করছে। হ্যাঁ? বাট ওদের হয়তো ওই ক্যাপাবিলিটিস টা অ্যাকচুয়ালি নাই। কিন্তু যেহেতু তারা আনইউজুয়াল একটা প্রসেসের থ্রুতে আনইউজুয়াল ভাবে নিজেকে প্রেজেন্ট করার মাধ্যমে আসছে, মানুষ ওকে একসেপ্ট করে নিচ্ছে, অডিয়েন্স ওকে একসেপ্ট করছে। সো এভাবে আমরা কিছু আনইউজুয়াল ফ্যাক্ট বা আনইউজুয়াল থিং এর মাধ্যমে ভিডিও স্টার্ট করি। বাই দ্য ওয়ে আমি কিন্তু ওইরকম কিছু দিকে আপনাকে ডিরেক্ট করতেছি না, আমি জাস্ট বলতেছি এনি কাইন্ড অফ ভালো পজিটিভ রকমও তো আনইউজুয়াল থিং হইতে পারে, রাইট? যেটা হয়তো মানুষ আর কি আহ এক্সপেক্ট করে না সাধারণ লাইফে, ডেইলি লাইফে ওরা এরকম একটা কিছু হইতে পারে জানে না, বুঝে না বা কল্পনাও করে না, এমন কিছু একটা দিয়ে স্টার্ট করতে পারেন। নেক্সটটা হচ্ছে আস্ক থট প্রভোকিং কোয়েশ্চেন, মানে হচ্ছে মানুষের চিন্তা জায়গায় এমন কোন হচ্ছে প্রশ্ন করা। আপনি কি জানেন যে এই মুহূর্তে এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা দেখার কারণে কত মানুষ ঝুঁকির মধ্যে পড়তেছে আপনার এই একটা ভিডিও দেখার কারণে? আপনি কি জানেন? আমি আসলে জানি না, বাট আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য বললাম যে আহ এইরকম যদি কোন একটা কোয়েশ্চেন করে ফেলা হয়, যে কোয়েশ্চেনটা শোনার পরে অডিয়েন্স মনে করে আরে আসলে তো এটা কি মানে কি হইতে পারে? কি হইতে পারে? আসলেও কি এটা হয় বা কি এই জিনিসটা? সো তখন কিন্তু সে hooked হয়ে যায় ওই ভিডিওটার সাথে। দেন পরবর্তী যে ফ্লোটা, কনটেন্ট ফ্লোটা সেটা তাকে পরে নিয়ে যাবে। বাট এই মুহূর্তে শুরুর মুহূর্তে তাকে আমরা ইনিশিয়ালি ৫-১০ সেকেন্ডের যে স্প্যানটা আছে ওই জায়গাটা পার করায় ফেলতে পারবো। ঠিক আছে? জিনিসটা আপনার নদীর মতো কল্পনা করেন যে আপনার নদীর মানে নদীর এই পারে হচ্ছে অডিয়েন্স দেখা শুরু করছে। এন্ড আপনার কাজ হচ্ছে তাকে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে একদম লাস্ট মানে নদীটা পার করে দেওয়া। ঠিক আছে? দ্যাট মিনস আপনার ফুল ভিডিওটা তাকে দেখানো। তো আমরা ১ম এ যখন আমরা ১ম ১০ সেকেন্ডটার জন্য বা ১ম ২০-৩০ সেকেন্ড পর্যন্ত চিন্তা করতেছি, তখন আমরা এই ধরনের কোয়েশ্চেন বা এই ধরনের সারপ্রাইজিং ফ্যাক্ট, নাম্বারস, তারপর কনটেক্সট দিয়ে ইগারনেস তৈরি করে কনফ্লিক্ট দেখায়, কমিটমেন্ট আর রেখে কিন্তু ওদেরকে ২০-৩০ সেকেন্ড এই হুক পার্টটাকে পার করাই দিতে হবে। অ্যান্ড লাস্টলি অবভিয়াসলি স্টোরি। যখন আপনার ক্লায়েন্ট যখন আপনার সারাদিন ক্লায়েন্টের কাজ করতে বলে ক্লায়েন্ট বলে ফেলতেছি, সরি। যখন আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা দেখা শুরু করেই বুঝবে যে এই ভিডিওটার মধ্যে একটা গল্প আছে। এলন মাস্ক নিয়ে আপনি একটা ভিডিও এডিট করতেছেন। এলন মাস্ক যে এই যে এত টাকার মালিক, কিছুদিন আগ পর্যন্ত দুনিয়ার ১ম ধনী ছিল। এখন ১ম না থাকলেও যেটুকুতে আছে, যেভাবে আছে, এই যে এত বিশাল তার সাম্রাজ্য, ব্যবসার যে পরিধি, কোন বিষয়টা তাকে এই জিনিসটার প্রতি ধাবিত করছে? আপনি কি জানেন টেসলা, SpaceX, X এই ব্রাইট বিষয়গুলো সরায় দিলে তার জীবনে একটা কালো অধ্যায় আছে। এইরকম কোন একটা গল্প, আবার বলি আমি জানি না এখন তার লাইফে গল্প আছে কিনা। বাট
অবভিয়াসলি আপনি যখন একটা ভিডিও এডিট করতেছেন তার একটা প্রপার স্ক্রিপ্ট থাকে, তার পিছনে রিসার্চ থাকে। আপনি তখন রিসার্চ করতে গিয়ে ওটা দেখবেন, বা আপনি যাদের সাথে কাজ করতেছেন, যে ক্লায়েন্ট বেজ এর সাথে কাজ করতেছেন, তাদের সাথে এই বিষয়গুলো একটু কমিউনিকেট করে নিলে একটা ভিডিও এডিটিং কাজের জন্য বিষয়গুলো অনেক হেল্প হবে। দুইজনের জন্যই, আপনার জন্য হবে, আপনার যে ক্লায়েন্ট তার জন্যও কিন্তু হবে। কারণ আল্টিমেটলি আপনার এবং আপনার ক্লায়েন্টের দুইজনেরই গোল হচ্ছে কি একটা ভালো ভিডিও প্রডিউস করে আনা। রাইট? তো যাই হোক, যখন আপনি আপনার ভিডিওর শুরুতে একটা স্টোরির ইন্ডিকেশন দিতে পারবেন, তখন কিন্তু মানুষ ওই জায়গাটাতে হুকড হবে এন্ড ডিসিশন নিবে, আচ্ছা আমি পরবর্তী আরেক অংশ দেখি। হুকের পার্টটা তো শেষ। এই ফর্মুলা গুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ভিডিওর প্রথম 10, 20, 30 সেকেন্ড পর্যন্ত, তাহলে এই যে আমার যে অ্যানালিটিক্সটা আমি দেখাইলাম যে 100% থেকে 35% এ চলে আসছে, আপনার ভিডিওতে এই ড্রপ অফটা এত হবে না। হবে, অবশ্যই হবে, কিন্তু এত বেশি হবে না। বাট হোয়াট নেক্সট? হুক তো পার হয়ে গেল। হুক পার হওয়ার পরে একটা কমন প্র্যাকটিস হচ্ছে যে যারা ভিডিও এডিট করতেছি আমরা, তারা একদম শুরুর অংশে প্রচুর এফোর্ট দেই। প্রচুর মানে ফাটাফাটি অনেক কিছু করার চেষ্টা করি। প্রচুর মনোযোগ দেই। আর লাস্টে গিয়ে আবার একটু বেশি এফোর্ট দেই, একটু মনোযোগ দেই। কারণ লাস্টের দিকে অনেক সময় ভিডিওগুলোতে কোনো একটা মেসেজ থাকে, যেটা হয়তো ভিডিওটা মেইনলি যার জন্য বা যেই উদ্দেশ্যে বানানো হচ্ছে ওই উদ্দেশ্যটাকে কনভে করে একদম লাস্টে। সো এই কারণে ১ম আর শেষে প্রচুর এফোর্ট, প্রচুর মনোযোগ, মানে এক কথায় হচ্ছে মানে ওইখানে প্রচুর কাজ করা। তবে মাঝে যে বডিটা থাকে, ওই বডিতে মনোযোগ দেই না। বা ওই বডিতে অত একটা এফোর্ট দিই না, জাস্ট ছেড়ে দিই। হুক দেখে ফেলছে, ধরে নিলাম আচ্ছা ও যেহেতু হুক দেখছে বাকিটাও দেখে যাবে। না, এটা আসলে হয় না। কেমন? তো আপনাকে ওই যে ২০২৪ সালে অডিয়েন্স এর ফিচার গুলা বললাম, অডিয়েন্স এর কিন্তু অ্যাটেনশন স্প্যানটা কম। ও কিন্তু কম ডিউরেশনের জিনিস পছন্দ করে। ও কিন্তু প্রতি মুহূর্তে নতুন জিনিস এক্সপেক্ট করতেছে। তাই না? তাহলে আপনি ১০, ২০, ৩০ সেকেন্ডের একটা হুক দেখানোর পরে যদি এক্সপেক্ট করেন যে আপনার অডিয়েন্স গুলো একদম ১০ মিনিট, ৫ মিনিট, ৬ মিনিট, হ্যাঁ, ২০ মিনিটের একটা ভিডিওর বডি চোখ বুজে দেখে ফেলবে, এটা আসলে ভুল এক্সপেকটেশন আপনার। এই জন্য আমরা বডি নিয়ে কাজ করব ভিডিওর। আমাদের ভিডিওর বডিটা ক্যাপটিভেটিং হইতে হবে, মানে একদম ধরে রাখবে, চাপটায় ধরে রাখবে অডিয়েন্সকে, যে হুক দেখে ঢুকছোস, এবার আর বাইরে হইতে দিব না। তো কেমনে এটা করবেন? ৩ টা জিনিসের উপর খেয়াল রাখবেন। ১, ভিজুয়াল ভ্যারিয়েশন ইন এভরি 3 to 5 সেকেন্ডস। মানে এই যে দেখতেছেন, আমাকে দেখতেছেন অনেকক্ষণ ধরে দেখতেছেন না, এই যে পিছে এখানে পর্দা, এখানে ওয়াল, আর এখানে একটা মানুষ, এই আপনি হাত নাড়ায় কথাই বলে যাচ্ছি, কথাই বলে যাচ্ছি, কথাই বলে যাচ্ছি। সো এটা খুব বোরিং জিনিস, কোনো ভিজুয়াল ভ্যারিয়েশন হচ্ছে না, তাই না? মানে ভিজুয়ালি দেখতে, ভিজুয়াল বলতে যে দেখা সম্পৃক্ত, ভিজুয়ালি আপনি কোনো চেঞ্জই পাইতেছেন না, তাই না? সো এই ভিজুয়াল, সরি মোশন, এটা একটা ভিজুয়াল চেঞ্জ হইতে পারে, বাট হোয়াট এভার, এরকম তো আমরা করবো না। আমরা কি করব? আমরা ভিজুয়াল ভ্যারিয়েশন আনার জন্য কয়েকটা জিনিস মেইনটেইন করব এবং প্রতি ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যে মেইনটেইন করব। আমি একটু পরে এক্সাম্পলে দেখাবো। বাট এগুলো আমি আগে বলে নেই, এরপরে ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখে ফেলবো। ভিজুয়াল ভ্যারিয়েশন আনার জন্য কি ইউজ করবেন? এক হচ্ছে টাইপোগ্রাফি বা টেক্সট। আপনার ভিডিওর মধ্যে টেক্সট আনতে হবে। এই যে আমি কথা বলতেছি, হঠাৎ যদি উপরে এখানে টেক্সট চলে আসে, আপনি একটা ভিজুয়াল ভ্যারিয়েশন ফেস করবেন বা একটা চেঞ্জ ফেস করবেন, যেটা আপনাকে বা আপনার ব্রেইনকে একটা পজিটিভ সিগন্যাল দিবে। গ্রাফিক্যাল এলিমেন্ট, এখন গ্রাফিক্যাল এলিমেন্ট বলতে বোঝায় ধরেন একটা আইকন হইতে পারে, আমি কোনো একটা বিষয় নিয়ে কথা বলতেছি, একটা আইকন আসলো এই রিলেটেড, আমরা দেখবো লেটার লেটার পার্টে, আজকে ক্লাসের পরবর্তী পার্টে আমরা দেখবো যে এই জিনিসগুলো আসলে কি। আমি তখনও আবার বলবো যে আচ্ছা এখন যেটা দেখতেছি এটা আসলে ওই জিনিসটা যেটা একটু আগে বলছিলাম। সো একটু রিকল করতে হবে।
গ্রাফিক্যাল এলিমেন্টের মধ্যে হচ্ছে ধরেন আ আ যেটা বললাম যে আইকন, যেটা হইতে পারে যে কোন একটা আ এক্সটেন্ট গ্রাফিক্স, যে এরকম হচ্ছে বম ফুটলো ঠাস করে, বা হচ্ছে আ কনফেত্তি উঠলো, কনফেত্তি পড়লো উপর থেকে। কেমন? যা আননেসেসারি না, কিন্তু এটা আবার মাথায় রাখতে হবে যে আমরা এমন কিছু আবার দিয়ে বসবো না, হ্যাঁ? যেমন আমার মশা মারার মতো। এটা আসলে কোন প্ল্যান ছিল না। মশা তো আমি এখানে বলে আনাই নাই। হোয়াটএভার, আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে এক্সেসিভ কিছু করব না আমরা। এমন কিছু করব যেটা আসলে ভিডিওটা ডিমান্ড করে। ওই ভিডিওর যে স্ট্যান্ডার্ড, ওই ভিডিও যে লুক অ্যান্ড ফিল, ওইটাকে হচ্ছে আপনার সাপোর্ট করে। ওই কোয়ালিটি ম্যাচ না যদি করে, তাহলে আমরা কিছু জিনিস আনবো না। এরপর বি রোল, আপনি কিছুক্ষণ পর, পর এই যে আমি কথা বলতেছি, এখন যদি একটা বি রোল চলে আসে যেখানে হয়তো দেখতেছেন আমি কোন একটা কাজ করতেছি, আপনাদের যে ক্লাস নিচ্ছি এটা হচ্ছে আদার সাইডের একটা হচ্ছে হয়তো ভিউ আপনি দেখলেন। ভিন্ন একটা, এই যে এ রোল এখন যেটা দেখতেছেন, এটার উপরে ভিন্ন একটা ফুটেজ এসে পড়ছে। বি রোলটা আমি কিন্তু গত ক্লাসে বুঝিয়েছি। সো হোপফুলি এই জিনিসটা আপনি বুঝেন। এইভাবে করার কারণে একটা ভিজুয়াল ভ্যারিয়েশন চলে আসে। ওকে? অ্যান্ড আফটার দ্যাট ওভারলে হইতে পারে। ওভারলে হচ্ছে যে আমি যে কথা বলতেছি এর উপর হয়তো কোনো একটা ইফেক্ট চলে আসলো। তাহলে কি হয় যে অনেকক্ষণ একভাবে দেখতেছিলাম। হঠাৎ হচ্ছে যে আরেক রকম ইফেক্ট দেখতে পারতেছেন। মানে একটা ভিজুয়াল চেঞ্জ আসতেছে। আপনি জানেন যে আ এই মুহূর্তে যে YouTube এর ভালো ভালো মানে ওয়ার্ল্ড বেস্ট ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর যারা আছেন, মিস্টার বিস্ট আছে, লোগান পল আছে, এরকম আ ভালো, ভালো যারা আছে, হেইডেন স্মিথ নামের একজন ভিডিও এডিটর এই সমস্ত ওয়ার্ল্ড ফেমাস ভিডিও কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিওগুলো এডিট করে। তো আমি তার একটা ইন্টারভিউতে দেখতেছিলাম যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, এক কথায় যদি বলতে হয় যে তোমার ভিডিও এডিটিং এর মানে সিক্রেটটা কি? বা তোমার ভিডিও এডিটিং এর মানে মেইন জিনিসটা কি আসলে? মানে কোন জিনিসের উপর ফোকাস করে কাজ করো? তো জাস্ট একটা ওয়ার্ড বলছিল, সেটা হচ্ছে চেঞ্জ। মানে চেঞ্জ। অলওয়েজ চেঞ্জ হইতে হবে। তো যেটা হচ্ছে ভিজুয়াল ভ্যারিয়েশন, একই জিনিস। আমরা প্রতি ৩ থেকে ৫ সেকেন্ড পর, পর ভিজুয়াল ভ্যারিয়েশন হচ্ছে আ করব। আদারওয়াইজ আপনি আপনার অডিয়েন্সকে ধরে রাখতে পারবেন না। এরপরে হচ্ছে আমরা অ্যানিমেশন এড করতে পারি এক্সট্রা। সো অ্যানিমেশন বা মোশন গ্রাফিক্স এর কোন জিনিস যদি চলে আসে একটা ভিডিওর মধ্যে, একভাবে যাইতে হঠাৎ অ্যানিমেশন আসলো বা মোশন গ্রাফিক্স আসলো, এটা কিন্তু একটা ভিজুয়াল চেঞ্জ বা ভিজুয়াল ভ্যারিয়েশন ক্রিয়েট করবে, যেটা আপনার অডিয়েন্সকে ধরে রাখতে সাহায্য করবে। আর সবচেয়ে সহজ এই জিনিসগুলো অনেক আগে একটু কঠিন হইতে পারে। তা সবচেয়ে সহজ হচ্ছে কাট ইউজ করা বা জুম ইন জুম আউট করা, অথবা ক্যামেরা প্যান করা। আমরা এক্সাম্পল গুলো যখন দেখবো তখন আরো ক্লিয়ার হয়ে যাব। ভিজুয়াল ভ্যারিয়েশন প্রতি ৩ থেকে ৫ সেকেন্ডে করব, এটা বুঝলাম। এর পরবর্তীতে চাই। এর পরবর্তীতে মাল্টি লেয়ার স্টোরি। মাল্টি লেয়ার স্টোরি কি? ধরেন আমি এই ভিডিওর মধ্যে কি করতেছি? আমি আপনাকে কিছু জিনিস শিখাচ্ছি। কিভাবে একটা ভিডিও ভালো করা যায়। এটাকে যদি আমি একটা স্টোরি ধরি, দেখেন স্টোরিটা কিন্তু অনেক লিনিয়ার, রাইট? মানে লিনিয়ার মানে কি? সহজ সরল। হ্যাঁ? তো একটা স্টোরি আমার, আমি যা বলতেছি ওটা স্টোরি। বাই দ্য ওয়ে, আপনারা যদি কেউ এখানে থেকে থাকেন যে স্টোরি বলতে বুঝেন যে এক ছিল রাজা, এক ছিল রানী, তার ছিল এক রাজকন্যা, এটা না কিন্তু। স্টোরি কি? আমার একটা প্ল্যান ছিল আজকের ক্লাসে স্টোরি নিয়েও একদম ডিটেইলস অনেক কথা বলবো। বাট আমার কাছে মনে হচ্ছে যে আ একটু হেক্টিক হয়ে যাবে একটা ভিডিওর মধ্যে এই ২ টা জিনিস ছাড়া। আমি স্টোরি নিয়ে করব। স্টোরি নিয়ে ক্লাসটা এড হবে। এটা হয়তো নেক্সট ক্লাস হইতে পারে, কিংবা সবগুলো ক্লাস শেষে এড করব। বাট আমি মাস্ট করব। স্টোরি টেলিং নিয়ে অনেক ডিটেইলস একটা ক্লাস আমি আপনাদের নিব। তখন আপনারা বুঝতে পারবেন। বাট আপাতত বুঝি যে, যেকোনো কিছু যখন হচ্ছে প্রেজেন্ট করা হয় এমনভাবে যে সেখানে কোনো একটা বিগিনিং থাকে, তারপরে সেই সুন্দর একটা বিগিনিং থাকে। সেই সুন্দর বিগিনিংটা থেকে আস্তে, আস্তে কোনো একটা ঘটনা প্রবাহ তৈরি হইতে থাকে। এবং ওই ঘটনা প্রবাহ তৈরি হইতে, হইতে দেখা যায় যে সেখানে হয়তো একটা হিরো থাকে। এখন হিরো মানেই যে নায়ক, তা না। হিরো বলতে বোঝায় যাকে সেন্টার করে হচ্ছে ওই কাহিনীগুলো তৈরি হয় বা স্টোরিটা দাঁড়ায়। যেমন এই যে ভিডিওটা দেখতেছেন, হিরো কে আমি? না, আমি আসলে হিরো না। আমি এখানে ন্যারেটর।
এই ভিডিওর হিরো হচ্ছে ভিডিও এডিটিং কেমনে করবেন সেই প্রসেসটা, রাইট? তো যা কিছু হচ্ছে দেখতেছেন, ভিডিও এডিট কেমনে হচ্ছে না হচ্ছে, এটা সেটা লাইট, হ্যাঁ, সবকিছু আসলে এই যে ভিডিও এডিটিং প্রসেসটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, ওই প্রসেসটাকে বোঝানোর জন্য যতটুক যা প্রয়োজন তার উপর ভিত্তি করেই তো করা হচ্ছে। সো আমার এই ভিডিওটা কাকে সেন্টার করে ঘুরতেছে? আমাকে না। ভিডিও এডিটিং প্রসেসটাকে সেন্টার করে ঘুরতেছে। সো এটা হিরো হচ্ছে এটা। তো যাই হোক, আমি যেখানে ছিলাম যে স্টোরি কি যে একটা সুন্দর বিগিনিং থেকে স্টার্ট হবে এন্ড কিছু ঘটনা প্রবাহের কারণে হিরো তার যেই একটা স্বাভাবিক পরিবেশ ছিল সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে বাধ্য হবে এবং বের হয়ে একটা প্রতিকূল পরিবেশে আসবে বা একটা ঝামেলাযুক্ত পরিবেশে আসবে কিংবা একটা প্রবলেম ফেস করবে, তাই না? এবং এই প্রবলেমটা ফেস করার পরে সে এটা সলিউশনের জন্য হয়তো একটা অ্যাডভেঞ্চার করবে বা একটা সলিউশনের জন্য কিছু স্টেপ নিবে, তাই না? কোনো একটা মানে পদ্ধতি অবলম্বন করবে এবং একটা জায়গায় পৌঁছাবে। সরি, কুকুর ডাকতেছে। বাট একটা জায়গায় পৌঁছাবে যেখান থেকে আপনি বুঝতে পারবেন না, মানে অডিয়েন্স বুঝতে পারবে না, হিরো বুঝতে পারবে না, কেউই বুঝতে পারবে না যে জিনিসটা কোন দিকে যাবে। সে কি ওটা সলিউশন করতে পারবে নাকি পারবে না? হিরো কি মারা যাবে নাকি ও জয়ী হবে? তাই না? এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। আপনি প্রত্যেকটা নাটক, প্রত্যেকটা সিনেমা ভালো বাই দা ওয়ে, প্রত্যেকটা ভালো সিনেমা, প্রত্যেকটা ভালো নাটক, প্রত্যেকটা ভালো ভিডিওর মধ্যে আপনি এরকম একটা সিচুয়েশন পাবেন। যখন গিয়ে মনে হবে যে আ সলিউশনটা হয়ে গেছে বা যেটার পিছনে দৌড়াচ্ছিল হিরো বা স্টোরিটা যেদিকে আগাচ্ছিল ওইটা সলিউশন হয়ে গেছে বাট 100% সিউর না যে এখন কি হবে। তাই না? ধরেন একটা আ থ্রিলার সিরিজে মার্ডার করছে কে? এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবেন অলওয়েজ মনে হবে যে ও করছে নাকি ও করছে নাকি ও করছে নাকি আসলে কেউ মার্ডারই করে নাই। এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবেন না? ওইটা হচ্ছে ক্লাইম্যাক্স বলে ওই জায়গাটাকে। বাই দ্যা ওয়ে, অনেকের একটা ভুল ধারণা আছে। অনেকে মনে করে যে ক্লাইম্যাক্স মানে হচ্ছে একদম মানে শেষ। ক্লাইম্যাক্স শেষ। আসলে ক্লাইম্যাক্স শেষ না। ক্লাইম্যাক্স হচ্ছে মিড পয়েন্ট, মিডল পয়েন্ট স্টোরি। যেখান থেকে স্টোরির যেকোনো দিকে চলে যেতে পারে। ঠিক আছে? ওই যে কে খুনি সেটার মতো। যে কেউই খুনি হইতে পারে, আর কেউই খুনি না হইতে পারে। হ্যাঁ, এমন থ্রিলার দেখছেন না যে যে আসলে খুনি ধরা কে ওটা খুঁজতেছে সেই খুনি। মানে হইতে পারে, রাইট? অনেক কিছুই হইতে পারে। সো ওই জায়গাটা হচ্ছে ক্লাইম্যাক্স অ্যান্ড ক্লাইম্যাক্স এর পরে স্টোরিটা ফল ডাউন করে। মানে স্টোরিটা একটা ডিরেকশনে আগায়ে যায়। হয়তো আপনার এই মার্ডার স্টোরির খুনি কেউ না, সে হয়তো খুন হয়ই নাই। হয়তো সুইসাইড করছে, সামথিং লাইক দ্যাট, অথবা অ্যাক্সিডেন্ট হইছে। হ্যাঁ? তো এই যে ক্লাইম্যাক্স থেকে এই ডিরেকশনের দিকে যাওয়াটা ফল ডাউন বলে এটাকে। তো এই জিনিসটা হয়। এবং হওয়ার পরে ওটার পরে একটা রেজাল্ট বা রেজলিউশন হয় যে আচ্ছা ফাইনালি আমি জানতে পারলাম যে ও খুন হয় নাই। ফাইনালি আমি জানতে পারলাম যে ভিডিও এডিটিংটা কেমনে করতে হয় সব শিখে ফেললাম। তাই না? এরপর কি? সো এরপর কি? এটাই একদম লাস্ট পার্টটাতে থাকি ইউজুয়ালি। তো এই যে আমি উত্থান পতনের গল্প বললাম। সো এই যে আমি উত্থান আর পতনের কথা বললাম, একটা স্টোরি বেসিক্যালি এইভাবে হয়। এবং এই যে বললাম ক্লাইম্যাক্স এ গেল আবার এন্ড এর দিকে গেল, এটা হচ্ছে একটা লিনিয়ার স্টোরি। আপনার ভিডিওতে স্টোরি না থাকার থেকে স্টোরি থাকা তো ১,০০০ গুণ ভালো। তবে যদি আপনার ভিডিওতে স্টোরি আছে বা কিছু মাল্টি লেয়ার স্টোরিও থাকে, তাইলে ধরেন তারও আরো ১,০০০ গুণ বেশি ভালো। ঠিক আছে? কারণ অডিয়েন্স একটা গল্প শুনে আগাইতে কিছুক্ষণ পর ভাবতেছে, এই গল্প একটা দেখতেছি। ধুর ভালো লাগতেছে না। এটা আবার এটা কিন্তু আর ১০ বছর আগে এই সিচুয়েশন ছিল না। এখনকার সিচুয়েশন এটা। এখনকার অডিয়েন্স এর আর ভালো লাগে না একটা গল্প এতক্ষণ দেখতে। তো এইজন্য এই কনসেপ্টটা আসছে যে মাল্টি লেয়ার্ড স্টোরি। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি বাসায় একা। তো এইজন্য একটু হচ্ছে সুন্দর মতো লাইট টাইট লাগায় কথাবার্তা বলতে পারতেছি। আমাকে মনে হয় না এর আগের ভিডিওতে এভাবে দেখছেন, রাইট? এভাবে দেখেন নাই। তো আমার বাসাটা অনেক সুন্দর। আমার বাসায় যারা আসছে সবাই সুন্দর বলছে। সবাই সুন্দর বলছে আমার বাসা। খুব সরি যে আমার কাছে এখন একটা ভালো মানে ভিডিও রেকর্ডিং ডিভাইস নাই। আমি একটা ওয়েবক্যাম দিয়ে রেকর্ড করতেছি। খুব খারাপ একটা অবস্থা। তো আমার মনে হয় যে একটা যদি ভালো আমার ডিভাইস থাকতো তাহলে কিন্তু আমি হচ্ছে আরো অনেক সুন্দর মতো আমার বাসাটাকে ইউটিলাইজ করে ভিডিও বানাইতে পারতাম। বাট
হোয়াটএভার, আনফরচুনেটলি এখন আমি নিতে পারি নাই। যাই হোক, আমি বাসাতে আজকে একা, আমার বউ বাচ্চা ডাক্তারের কাছে গেছিল সন্ধ্যায়, তো ওখান থেকে হচ্ছে মায়ের বাসা, আমার ওয়াইফের মায়ের বাসা কাছেই এখানে, তো ওইখানে হচ্ছে ওরা গেছে। দেখেন, আমি আপনাকে ভিডিও এডিটিং প্রসেসের কথা বলতেছিলাম, ওর মধ্যে আমি আরেকটা স্টোরি বলে ফেলছি। খুব ভালো স্টোরি না, রাইট, এটা আমি এগ্রি করি, বাট এটা একটা আলাদা স্টোরি। তো মাল্টি লেয়ার স্টোরিটা হচ্ছে এমন কিছু, আপনি হয়তো একটা লিনিয়ার স্টোরি নিয়ে আগাচ্ছেন, বাট ওই লিনিয়ার স্টোরির মধ্যে কোনো একটা ক্যারেক্টার আছে বা কোনো একটা টপিক আছে, যেই টপিক নিয়ে হয়তো আপনি আরেকটা স্টোরি এখানে হচ্ছে ইনকর্পোরেট করে ফেলতে পারেন। তো এভাবে যদি মাল্টি লেয়ার্ড স্টোরি হয়, আপনার যে বডিটা, ভিডিওর বডিটা অনেক বেশি স্ট্রং হয়। আর ক্যাপটিভেটিং বডির জন্য থার্ড এন্ড লাস্ট যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে পিক তৈরি করতে হবে এভরি 2 থেকে 4 মিনিটস। পিক, হোয়াট ইজ পিক? যেমন এখান থেকে ধরেন 4-5 মিনিট আগে চলে যান, ওইখানে আমি মাল্টি লেয়ার স্টোরি নিয়ে কথা বলা শুরু করছিলাম। ওই যখন আমি শুরু করছিলাম মাল্টি লেয়ার স্টোরি নিয়ে কথা বলা, ওই মোমেন্টে কিন্তু আপনি মাল্টি লেয়ার স্টোরি কি জানতেন না। বাট আমি যখন 1, 2, 4, 5 লাইন কথা বলছি, আপনি মোটামুটি জিনিসটা বুঝে গেছেন। বাট আমি কি বলা থামাইছি? আমি বলা থামাইনি। আমি সেই মাল্টি লেয়ার স্টোরির এক্সাম্পল দিলাম, এটা বললাম, ওইটা বললাম, বলেই যাচ্ছি মাল্টি লেয়ার স্টোরি নিয়ে। 2-4 মিনিট হয়ে গেছে আর আপনি হয়ে গেছেন বোর্ড, তাই না? তো এই যে আমি স্টার্ট করছিলাম মাল্টি লেয়ার্ড স্টোরি থেকে, তারপর 2 মিনিট 4 মিনিট পরে এসে এখন আমি আবার আপনাকে বলতেছি যে একটা 3 নাম্বার একটা জিনিস আছে, ওইটাকে বলে যে পিক তৈরি করা। এবারে আবার এই একটু আগে আপনি মনোযোগটা হারাই ফেলছিলেন, কারণ আপনি বুঝে ফেলছেন যে আসলে মাল্টি লেয়ার্ড স্টোরি কি। কিন্তু যখন আমি বললাম যে এবার চলেন একটা নতুন জিনিস বুঝি, সেটা হলো পিক, তখন আবার আপনি অ্যাটেনটিভ হয়ে পড়ছেন। আচ্ছা, এটা তো নতুন, এটা শুনি কি। তো পিক হচ্ছে যে আপনার যে ভিডিওটা, ওর মধ্যে প্রতি 2 থেকে 4 মিনিট পর পর একটা নতুন সিচুয়েশন দাঁড় করানো, একটা নতুন ইনফরমেশন দাঁড় করানো, একটা নতুন টপিক বা একটা নতুন মোড়, স্টোরি যদি হয়ে থাকে একটা নতুন মোড় দাঁড় করানো। তাহলে এই যে অডিয়েন্স, ধরেন শর্টার স্প্যান অ্যাটেনশন হওয়ার কারণে ও 1, 2, 3 মিনিট পরে ও একটু জিমায় পড়ে, ও একটু ভিডিওটা কেমনে মানে কেটে দেবে, ওই ফোন দিয়ে ফিকির করতে থাকে, তাই না? তো ওই যে যখনই সে মাউসটা নিয়ে ভিডিওটা কাটতে যাবে, জাস্ট তখনই আপনি একটা পিক দাঁড় করায় দিবেন, এমন কিছু একটা নিয়ে আসেন তার সামনে। ও আবার থেমে যায়, ও আচ্ছা, এটা কি আসলো আবার, আচ্ছা এটা একটু দেখি তাইলে, ঠিক আছে? তো আপনার ভিডিও 10 মিনিটের হোক আর 1 ঘন্টার হোক, আপনার 2 থেকে 4 মিনিট পর পর নতুন পিক আনতে হবে। Okay? তো এই জিনিসগুলো কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড, যেমন মাল্টি লেয়ার স্টোরি কিন্তু পিকটা ক্রিয়েট করার কাজটা করে অনেক ক্ষেত্রে। আবার আমি স্টোরি আজকে বুঝাচ্ছি না, বাট স্টোরি আমি বুঝাবো। স্টোরির অনেকগুলা টাইপ আছে, মানে স্টোরির যে স্ট্রাকচার, অনেক রকম স্ট্রাকচার আছে। কিছু আমি ফার্স্ট আমি যেটা আমি দেখাইলাম, এই এই স্ট্রাকচারটা, এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল স্ট্রাকচার বলতে পারেন, বা এটা একটা লিনিয়ার গল্প, মানে সিঙ্গেল লেয়ার বা সিঙ্গেল লিনিয়ার স্টোরি। অনেক স্টোরি আছে দেখবেন, মানে অনেক ভ্যারিয়েশন, আমি প্রায় 7-8 রকমের স্টোরি স্ট্রাকচার আপনাদেরকে শেখাবো। ওকে, এই যে যা যা বললাম, এই জিনিসগুলো যদি মেনটেন করেন, তাহলে আপনি একটা স্ট্রং, পাওয়ারফুল, ক্যাপটিভেটিং ভিডিওর বডি বানাইতে পারবেন, যেই বডিটা আপনার এই ক্লায়েন্ট গুলাকে ছুটে যেতে দিবে না। লাস্টলি, ড্রামাটিক কনক্লুশন, মানে প্রচুর ড্রামা থাকবে কনক্লুশনের মধ্যে যখন শেষ করতেছেন। শুনছেন না, শেষ ভালো যার সব ভালো তার, হ্যাঁ, এটা বাস্তব। আপনার ভিডিওটা পুরোপুরি দেখে দেখে ফার্স্টে কি বলছিলাম যে অডিয়েন্সের মেমোরি তো শর্ট, তো সেই তখন কি হুক দেখাইছিলেন 10 মিনিট আগে, মনে আছে? অডিয়েন্সের মনে নেই। পুরো বডিতে কি কি দেখায় গেছেন, অডিয়েন্স কিন্তু ভুলে খেয়ে বসে আছে, তাই না? বাট অডিয়েন্স লাস্ট পর্যন্ত আসলো কেমনে? কারণ আপনি সায়েন্টিফিক্যালি কিছু বুদ্ধি ও ইউজ করে ওকে লাস্ট পর্যন্ত নিয়ে আসছেন। ও যখনই বের হয়ে যাইতে লাগছিল, আপনি হচ্ছে নতুন একটা স্টোরি নিয়ে আসছেন ওইখানে, বা স্টোরি নতুন মোড় নিয়ে আসছেন, বা ওইখানে যে ভিজুয়াল চেঞ্জ তো আপনি কন্টিনিউয়াসলি করতেই গেছেন 3 থেকে 5 সেকেন্ড পর, তাই না? যখনই 3 সেকেন্ড পর ওর মনটা ছুটে যায় ভিডিও থেকে, তখনই স্ক্রিনের মধ্যে নতুন কিছু একটা চলে আসতেছে। তো এইভাবে করে বহুত বুদ্ধি করে, বহুত ফন্দি ফিকির করে আপনি ওরা লাস্ট পর্যন্ত নিয়ে আসতে ভালো, বাট ও শিওর
ফার্স্টে থেকে কি দেখছে ভুলে গেছে। তাইলে তো আসলে শেষ পর্যন্ত এসে লাস্টে যখন সে আসলো কনক্লুশনে, আপনার মনে আছে তো? বাই দ্য ওয়ে, আমার ভিডিওকে ওইভাবে তুলনা করিয়েন না। কারণ হচ্ছে আমার ভিডিওটা প্রথমত ঐরকম ইনটেনশন নিয়ে আমি বানাচ্ছি না যে আমার এই ভিডিওটা দিয়ে আমি কাউকে খুশি করতে চাই, অনেক ক্লায়েন্ট অডিয়েন্স কে ধরতে চাই। না, এরকম না। সো আমি এখানে খুব বেশি এফোর্ট আসলে দিব না এডিটিং এ। ওকে? প্লাস আমি যে রেকর্ড করতেছি অনেক বেশি এফোর্ট দিচ্ছি না। আমার ভিডিওটা লিনিয়ারই। এটার কারণ হচ্ছে যে আমি জানি এখানে হয়তো ২, ৪, ৫০০ মানুষ আসবে। যারা আসবে ভিডিও এডিটিং শিখতে আসবে। তাই না? টাকা নিচ্ছি না, ফ্রিতে শিখতেছে। সো আমার মনে হয় ফুল হুক বলেন, ক্যাপটিভেটিং বডি বলেন, লাস্ট বলেন, যা বলেন, যে আটকায় থাকার জন্য এটাই সবচেয়ে বড় কারণ। বাট হোয়াট এভার, আপনি যখন অ্যাকচুয়ালি একটা প্রফেশনাল কাজ করতেছেন, প্রফেশনাল ভিডিও এডিটিং করতেছেন, ইভেন আমি যখন একটা প্রফেশনাল ভিডিও এডিট করতে যাচ্ছি ক্লায়েন্টের জন্য, আমার অফিসের জন্য বা আমার নিজের জন্য প্রফেশনাল যখন এডিট করতে যাচ্ছি, তখন কিন্তু আমার এই জিনিসটার উপর ফোকাস দিতে হবে যে আমার অডিয়েন্স যখন লাস্টে চলে আসলো, তখন কিন্তু ওকে আবার অমনি ফিরায় দেওয়া যাবে না। ঠিক আছে? মানে আসলো, ওকে যদি তখন হচ্ছে জাস্ট যেভাবে আছে ওভাবে করে ছেড়ে দিই, ও হচ্ছে খালি হাতে, খালি মস্তিষ্কে অ্যাকচুয়ালি বের হয়ে যাবে। ও সবকিছু ভুলে বসে আছে। ও আপনার চেহারা, আপনার নাম, আপনার ভিডিওর ইচ অ্যান্ড এভরিথিং ভুলে গেছে। তো ওকে ওভাবে করা যাবে না। এই কারণে কনক্লুশন এ এক্সট্রা এফোর্ট দিতে হবে আপনাকে। শেষ ভালো যার, সব ভালো তার। অ্যান্ড শেষে যেই ইমপ্যাক্ট টা তৈরি হবে অডিয়েন্স এর মনে আপনার ভিডিওর জন্য, এই ইমপ্যাক্টটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ইমপ্যাক্ট। এই ইমপ্যাক্ট হচ্ছে আহ, সবচেয়ে পজিটিভ ইমপ্যাক্ট। সো এই এই চান্সটা লাস্টে এসে অডিয়েন্সকে মুগ্ধ করার বা অডিয়েন্সকে হচ্ছে নেক্সট টাইম আবার আপনার ভিডিওতে আসার যে সুযোগটা, এটা হাতছাড়া করা উচিত হবে। এক সহস্র এক আরব্য রজনীর কথা মনে আছে? আলিফ লায়লা, সিন্দাবাদের কাহিনী, আলিবাবা ৪০ চোর, তারপরে হচ্ছে আর কি, যা যা মনে করতে পারেন এই জনরার যত গল্প আছে, এগুলো কিন্তু সব শুনছেন আপনারা, আমি শিওর। এই গল্পগুলো বেসিক্যালি একটা উপন্যাসের মধ্যকার গল্প। এই উপন্যাসটার নাম হচ্ছে এক সহস্র এক আরব্য রজনী। আমি এই উপন্যাসটা একটু বুঝাই। আমার কাছে কি মনে হয় জানেন, যে স্টোরি টেলিং এর ফাদার এন্ড মাদার হচ্ছে এই উপন্যাসটা। এটা তো আজকে তৈরি হয় নাই, এটা কত বছর আগে কে জানে, কয়শো বছর আগে জানি উপন্যাসটা। স্টোরি টেলিং নিয়ে আজকে আমরা এই যুগে এসে এত হাউকাউ করতেছি, চারিদিকে স্টোরি টেলিং স্টোরি, এটা সেটা বহুত কিছু। কিন্তু এই যে উপন্যাসটা কত বছর আগের আমি জানি না, এটা শিওর না, একটু আপনারা দেখে নিতে পারেন, আমিও ভিডিও শেষ করে দেখবো এটা আসলে কত বছর আগের উপন্যাস। বাট এই উপন্যাসের মধ্যে কি হয়, একজন বাচ্চা রাজা থাকে, সম্রাট। সেই সম্রাট, তার ভাইয়ের এক বউ ছিল। ওই ভাইয়ের বউ তার ভাইকে মেরে ফেলে কোনো একটা কারণে, বিশ্বাসঘাতকতা। এরপরে ওই যে সম্রাটটার নাম সম্ভবত শাহরিয়ার, আপনি একটু দেখে নিয়েন। সম্রাট শাহরিয়ার এরপরে প্রচন্ড পরিমাণে নারী বিদ্বেষী হয়ে ওঠে। সে ধারণা করে নেয় যে জগতের সমস্ত নারীই আসলে খারাপ, সমস্ত নারী হচ্ছে বিশ্বাস। যে কারণে সে প্রতিশোধ পরায়ণ হয়ে যেটা করে, সে প্রতিদিন একটা বিয়ে করে। বিয়ে করে তার সাথে রাত্রি যাপন করে এবং সকালে যাকে বিয়ে করছে তাকে মেরে ফেলে। প্রত্যেকদিন সে একটা বিয়ে করে এবং রাত শেষে তাকে মেরে ফেলে। আবার পরের দিন আরেকটা বিয়ে করে, রাত শেষে মেরে ফেলে। আবার আরেকটা বিয়ে করে, রাত শেষে মেরে ফেলে। এভাবে যাইতে একদিন রাজ্যের সমস্ত বিবাহযোগ্য নারী শেষ। একমাত্র একজন বাকি ছিল, সম্ভবত সে ছিল ওই রাজার মন্ত্রীর মেয়ে। তো রাজ্যে যখন সমস্ত মেয়ে শেষ বিবাহ করার মতো, রাজা তখন বলল যে আর কি কেউ নাই? তখন মন্ত্রী কাঁপতে কাঁপতে বলে যে হ্যাঁ, আমার মেয়ে আছে হুজুর, আমার মেয়েই এই রাজ্যের শেষ বিবাহযোগ্য মেয়ে। তো রাজা তার প্রতিও দয়াবান হয় নাই, বলছে নিয়ে আসো, ওকে আমি বিয়ে করব এবং পরিণতি তো জানোই তুমি। এটা কিন্তু অনেকদিন ধরে চলছে, জিনিসটা এস্টাবলিশড অলরেডি, রাজা কি করে। যাই হোক, মন্ত্রীর আসলে কিছু করার নাই, উপায় নাই। সে বাড়ি ফিরে গেছে, তার মেয়েকে বলছে যে বিষয়টা। তখন তার মেয়ে বলে, বাবা তুমি চিন্তা করো না, আমি যাই, আমি দেখি আমি কি করতে পারি। যাই হোক, তো স্বাভাবিক প্রসেস মতো সে বিয়ে করে গেছে। যাওয়ার পরে রাত্রে বেলাতে সেই মেয়েটা বা ওই মন্ত্রীর মেয়ে বলতেছে যে রাজা মশাই, আপনি তো আমাকে আগামীকাল মেরেই ফেলবেন। তো আমার একটা শখ আছে, আমার একটা মনের ইচ্ছা আছে, আমি এটা পূরণ করতে
করতে চাই। বলে যে, "কি বলো?" বলতেছে, "আমি আপনাকে গল্প, কিচ্ছা শোনাইতে চাই, কাহিনী শোনাইতে চাই।" তো ওই মেয়েটা কোন একটা গল্প শুরু করছে এবং গল্পটা বলতে রাত শেষ হয়ে সকাল হয়ে গেছে। কিন্তু গল্পটা শেষ হয় নাই। গল্পটা লাস্টের দিকে চলে আসছে। ওই যে বললাম ড্রামাটিক কনক্লুশন, ওরকম একটা ব্যাপার। লাস্টে চলে আসছে। এখন রাজা বলতেছে যে, "গল্পটার মধ্যে তো আমি মানে গল্পটা আমার এত ভালো লাগতেছে কিন্তু গল্পটা তো শেষ হয়নি। আমার তো শোনা লাগবে।" তখন মেয়েটা বলে, "গল্পটা এখন তো আর শোনাইতে পারব না। সকাল হয়ে গেছে। আমি সকালবেলায় আপনার কাজকর্ম থাকে আর আমাকে তখন মেরে ফেলার কথা। আমি এখন আর গল্প বলব না। এখন আর আমার গল্প বলতে ভালো লাগতেছে না। যদি আমি আরেকটা রাত সুযোগ পাই, তাইলে হয়তো গল্পটা আমি শেষ করব।" তো রাজা গল্পের প্রতি এত হুকড হইছে যে বলছে, "আচ্ছা ঠিক আছে। আমি গল্পটা শুনবো। তুমি থাকো। আমি আমার কাজকর্ম করতে যাই। কাজকর্ম শেষে এসে রাত্রেবেলায় গল্পটা শুনবো।" তো গেল ঐদিন বেঁচে গেল। এই বাচ্চা যখন মারা শুরু করছে তার মধ্যে জীবনে ১ম বার হচ্ছে এই মেয়েটা বেঁচে গেছে। এই মেয়েটাকে মারেনি। নেক্সট দিন রাত্রে বেলায় ও গল্পটা শুরু করে শেষ করে ফেলছে। অল্প কিছুক্ষণের মধ্যে। পরে বলে যে, "রাজামশাই রাত তো আরো অনেক বাকি। আরেকটা গল্প শুনবেন নাকি?" তো বলছে, "আচ্ছা বলো।" তো সেইম ও গল্প আরেকটা শুরু করছে। আর সেটা গিয়ে যখন খুব একটা মানে ক্লাইম্যাক্স এ পৌঁছায় গেছে। ক্লাইম্যাক্স কি আপনারা জানেন রাইট? ক্লাইম্যাক্স এ পৌঁছে গেছে। তখন হচ্ছে দেখা গেছে সকাল হয়ে গেছে। বলে, "এখন বলব না। আমি সকালে বলি না। আমি এখন ঘুমাবো। সারারাত জেগেছিলাম। আপনি যদি চান আমাকে মেরে ফেলতে পারেন। সমস্যা নাই। আর যদি শুনতে চান গল্প তাইলে আমাকে আমি এখন ঘুমাই রাত্রে বেলা।" সো এইভাবে করে ওকে সেদিনও বাঁচায় রাখা হইছে এবং একে ১,০০১ টা রাত ১,০০১ টা রাত এই যেই মন্ত্রীর মেয়ে সে ১,০০১ টা গল্প বলে সে নিজেকে বাঁচায় রাখছিল রাজার কাছে। এবং লাস্টে কি হয়েছিল আমি যতটুকু শুনছি যে যখন এতদিন পার হয়ে গেছে সময় তখন রাজা ওর সদ্বিত ফিরে পাইছে। রাজা ভাবছে, "আরে আসলে তো এতটা সময় ওই মেয়েটার সাথে আমি সময়টা কাটাইলাম।" রাজার হচ্ছে ১ম থেকে ওই ইনটেনশন টা ছিল না যে ওই যে ওটা তো ১ম এ বললাম যে ওর ভাই যখন মারা গেছে ওর ভাইয়ের বউয়ের হাতে তো সে এতটা শকড হইছে যে সে এরকম একটা ডিসিশন নিছিল। ও ভাবছিল সমস্ত মেয়ে খারাপ। আর যখন এই মেয়েটার কাছে দেখলো যে এরকম ১,০০১ টা রাত সে পার করে ফেলছে তখন গিয়ে ওর কাছে মনে হইতে লাগলো যে আ সমস্ত মেয়ে মনে হয় খারাপ হয় না। আপনাদের কি মনে হয় জানাইতে পারেন এই ব্যাপারটা কমেন্টে। বাট আমার মনে হয় না সমস্ত মেয়ে খারাপ। ওই রাজাও একদিন কিন্তু ভুল ভাঙছে। সমস্ত মেয়ে খারাপ মনে হয় নাই। তারপরে গিয়ে সে তাকে বিয়ে করে মানে বিয়ে তো করছেই আগে রানীর স্বীকৃতি দিছে। অ্যান্ড হচ্ছে ওই যে তার নিয়মটা ছিল মেরে ফেলা, সেই নিয়মটা বাদ দিয়ে দিছে। এই কারণে আমার কাছে মনে হয় যে এই যে উপন্যাসটা আছে এটা হচ্ছে স্টোরি টেলিং এর মা এবং বাবা ২ টাই একসাথে। আপনি চিন্তা করেন একজন খুনি আপনাকে বসে আছে মারার জন্য রাতটা শেষ হইলে আপনি কি গল্প তাকে বলবেন? যেই গল্প শুনে সে আপনাকে পরের দিনও শোনার জন্য জাগায় মানে বাঁচায় রাখবে। তাই না? এই খেলাটা আপনার খেলতে হবে আপনার ভিডিও এডিটিং দিয়ে আপনার অডিয়েন্স এর সাথে। সো আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাসে। না সরি আমার তো কিছু ভিডিওতে এই বিষয়গুলো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখানোর কথা ছিল। চলেন ওগুলো দেখে ফেলি। আজকে আমরা ৪ টা ভিডিও দেখব। এই ভিডিওগুলো মোটামুটি রিসেন্ট টাইমের ভিডিও। ভিডিওগুলো widely accepted by the audience মানে অডিয়েন্স প্রচুর পরিমাণে এগুলো দেখছে। যেমন ১ম যে ভিডিওটা আমি দেখতেছি এটা ২ মাস আগে পাবলিশ হওয়া একটা ভিডিও 2.8 মিলিয়ন ভিউজ এর। দেখেন থাম্বনেইলটার মধ্যে আমি একটা মানুষকে দেখতেছি। এবং তার আশেপাশে অনেক টাকা ছড়ানো। আর এইখানে হচ্ছে একটা কথা লেখা ডার্ক ট্রুথ মানে অন্ধকারাচ্ছন্ন একটা সত্য। ১ম অ্যাট্রাকশন টা আমাদের ক্রিয়েট হয় থাম্বনেইল থেকে। তো থাম্বনেইলটা দেখে অ্যাট্রাকশন টা আসলে কেন ক্রিয়েট হয় আপনার মধ্যে? কারণ আপনার মধ্যে কোন একটা এক্সপেকটেশন ক্রিয়েট হয়, চাওয়া ক্রিয়েট হয় এই ভিডিওটার প্রতি। এবং এই ভিডিওটা এই থাম্বনেইলটা দেখে যেই সকল মানুষ কোন ডিজায়ার তৈরি হয় না, এক্সপেকটেশন তৈরি হয় না। ওরা তো এখানে ক্লিকই করবে না। সো ওদেরকে নিয়ে আমার মাথা ব্যাথা নাই। আমার মাথা ব্যাথা হচ্ছে যে যারা এখানে ঢুকবে তাদেরকে নিয়ে। তো দেখেন যারা এখানে ঢুকতেছে ওরা কিন্তু এই জিনিসটাকে ইনিশিয়ালি পছন্দ করছে বলেই ঢুকতেছে। তো এবারে আমি যখন ভিডিওটা প্লে করব, দেখি তো ভিডিওটা কিভাবে শুরু হইছে।
There was a time when anyone would tremble upon hearing the name John D. Rockefeller. প্রথমত আমি একজন সাধারণ অডিয়েন্স এই লোকটার নাম জানি না। যদিও টাইটেলে লিখা আছে, বাট হয়তো টাইটেলটা আমাদের চোখে পরেই আসে, ফার্স্টলি এটা আসে, থাম্বনেইলটা চোখে আসে। থাম্বনেইলটা দেখে আমি লোকটা সম্পর্কে একটা ধারণা পাইছি, কিন্তু নাম তো জানি না। তো ফার্স্টেই আমি ওর নামটা এখান থেকে জেনে ফেলছি, যেটা আমার জন্য একটা ভালো ইনফরমেশন। সেকেন্ডলি আমি থাম্বনেইলে যেই ভিজুয়াল স্ট্রাকচারটা দেখতেছি, সেম ভিজুয়াল স্ট্রাকচার কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আরো বেটার ভাবে। একটা 3D ভাইব আছে, তাই না? তার মানে কি, যে অডিয়েন্স এই থাম্বনেইল দেখে ঢুকছে, ও কিন্তু ঢুকে সেম জিনিস আরো বেটার করে দেখতে পাচ্ছে। দ্যাট মিনস ওর জন্য কিন্তু এটা বোনাস। মানে যে ভিডিওটা এডিট করছে, সে অডিয়েন্সের কমিটমেন্ট, ওই যে আমরা পড়ছিলাম মনে আছে, অডিয়েন্সের কমিটমেন্ট ভাঙা যাবে না। অডিয়েন্সের কমিটমেন্ট তো রাখছেই, বোনাস হিসেবে এমন ভাবে জিনিসটা প্রেজেন্ট করছে যে অডিয়েন্সের আরো ভালো লাগছে। এবং ফার্স্টেই অডিয়েন্স বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাচ্ছে। আমি একটু ক্যাপশনটা অন করি, তাহলে হচ্ছে ইংলিশটা পড়তে পারবেন, সহজে বুঝতে পারবেন। দেখেন কিভাবে বলতেছে, দেয়ার ওয়াজ এ টাইম when anyone would tremble upon hearing the name জন ডি রকেফেলার। মানে এমন একটা সময় ছিল যখন যে কেউই ভয় কাঁপতো রকেফেলার এর নামটা শুনলে। দেখছেন ফার্স্ট লাইনটা একটা স্টোরির ইন্ডিকেশন না? স্টোরি শুরু হইতে যাচ্ছে। তারপর একটু দেখি Upon hearing the name John D. Rockefeller, not only was he the world's first billionaire, he সেকেন্ড ফ্রেমটা দেখেন। দেখেন এটাও কিন্তু একটা 3D ভাইব আছে। এন্ড ভিজুয়াল অ্যাপিলটা দেখেন, সাধারণ যেরকম ভিডিওতে আমরা দেখে থাকি ওরকম না, ডিফারেন্ট কিছু করা হয়েছে এখানে, তাই না? যে কারণে অডিয়েন্সের জন্য এটা অনেক বেশি হুকি। এবং সেকেন্ড যে লাইনটা এখানে বলতেছে যে সে শুধু ওয়ার্ল্ডের ফার্স্ট বিলিয়নিয়ারই ছিল না, সে হিস্ট্রির সবচেয়ে বেশি রিচেস্ট পিপল, সারা দুনিয়ায় যত মানুষ he's one of the জন্মেছে এর richest মধ্যে। people in history. His empire, Standard Oil, became the most dominant monopoly in the world by আমরা কি বুঝলাম যে একটা লোক, ও বিলিয়নিয়ার, মানে অনেক টাকা অনেক টাকা। প্রথমে ঠিক আছে, এক দুইটা লাইন শুনে বুঝে আচ্ছা অনেক বড় লোক। ঠিক আছে, বড় লোক তো অনেকেও আছে, এলন মাস্কও আছে, বিল গেটস তো একটা সময় ছিল, তারপরে এরকম আছে, অনেক আছে। তাহলে ও সম্পর্কে কেন আমার অতিরিক্ত আগ্রহ হবে? দেখেন আমি কি বলছি, আমার অডিয়েন্স কত সালের, 2024 সালের। ওর অ্যাটেনশন স্প্যান কত, 5 সেকেন্ড। আমি অলরেডি কোথায় আছি, 13 সেকেন্ডে। তার মানে প্রথম মানে 10 সেকেন্ড যখন ক্রস হয়েছে, 10 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার অডিয়েন্স স্পেসিফিক কিছু ইনফরমেশন পেয়ে গেছে। এবার ওর বাইরে হওয়ার একটা তাড়া শুরু হয়ে গেছে। আর দেখবো রিচেস্ট পার্সনও বুঝে গেছে ও টাকা কামাইছে, শেষ। না, এই ভিডিওটা আপনাকে যাইতে দিবে না। কেন? দেখেন কি বলতেছে, হিজ এম্পায়ার স্ট্যান্ডার্ড অয়েল বিকেম দ্য মোস্ট ডমিনেন্ট মনোপলি ইন দ্য ওয়ার্ল্ড বাই ব্রুটালি, লাইনটা শেষ হয়নি দেখি, brutally crushing competitors. brutally crushing competitors taking control of multiple মানে এখানে বলতেছে যে তার যেই অয়েলের যেই বিজনেস তার ছিল, একাই ব্যবসা করতেছে এবং তার যে কম্পিটিটর ওদেরকে ক্রাশ করে দিচ্ছে, মানে একদম ধ্বংস করে ফেলতেছে। Taking control of multiple industries, bribing the government. টেকিং কন্ট্রোল অফ মাল্টিপল ইন্ডাস্ট্রিজ, মানে শুধু যে অয়েলের ব্যবসা করতেছে তা না, বিভিন্ন ইন্ডাস্ট্রিকেও সে কন্ট্রোল করে ফেলতেছে। ব্রাইবিং দ্য গভর্নমেন্ট ইনটু সাবমিশন, সরকারকে ঘুষ দিতেছে। Into submission and treating business as if it was. এবং ব্যবসাকে এমন ভাবে দেখতেছে যেন একটা যুদ্ধ। আমি 20 সেকেন্ডে চলে আসছি, ছিলাম কোথায়, 13 সেকেন্ডে। একটা অডিয়েন্স কিন্তু, এই যুগের অডিয়েন্স 13 সেকেন্ড পর্যন্ত যা পাওয়ার পেয়ে বেগে চলে যাইতো। বাট ওই মুহূর্তে এমন আরো কিছু বলা হয়েছে যে ও ব্যবসাকে যুদ্ধের মতো দেখে, ও সরকারকে ঘুষ দেয়, তো ও হচ্ছে আপনার সমস্ত যত কম্পিটিটর আছে ওদেরকে ক্রাশ করে, মানে ধ্বংস করে ফেলতো। তারপরে আহ এই যে এই সমস্ত বিষয় আসলে বলতেছে। তার মানে কি, আবার আচ্ছা আবার নতুন ভাবে মাথায় আসে, আচ্ছা ও কেমনে করতো, এটা কি বলবে ভিডিওতে? বলবে যে ও কোন সরকারকে ঘুষ দিত, কেমনে ঘুষ দিত, আর ঘুষ দিয়ে দেওয়ার কারণে সরকার ওকে কেমনে হেল্প করছে, ও ওর কম্পিটিটরদেরকে কেমনে ক্রাশ করতো, আচ্ছা এটা কি বলবে? আমি একটু দেখি তো আরেকটু। War. Because of his ruthless business practices and secretive deals, Rockefeller made many enemies. His career is filled with bitter rivalries, like with Andrew Carnegie. His career is filled with bitter rivalries with
এন্ড্রু কার্নেগি অ্যান্ড ইভেন ফেরোসিয়াস। মানে বলতেছে এন্ড্রু কার্নেগি নামে আরেকজন লোক, এর সাথে তার যে তিক্ত দ্বন্দ্ব এটা দিয়ে তার পুরো জীবন ভরা ছিল। তার মানে বুঝতেছেন যে এখানে আপনাকে একটা কনফ্লিক্ট দেখাইতেছে। একটা প্রথমে তো একটা স্টোরি ইন্ডিকেশন দিয়ে স্টার্ট করছিল। এরপর যখন আপনি ছুটে চলে যাচ্ছিলেন তখন সে আরো নতুন কিছু বলে আপনার মধ্যে একটা আই মানে কি বলে একটা কনটেক্সট দিয়ে আপনার মধ্যে একটা ইগারনেস তৈরি করছে। এরপর আবার বলতেছে কি তার সাথে কনফ্লিক্ট ছিল অমুক একটা মানুষের। আপনার তো জানার ইচ্ছে হইতেছে আচ্ছা আচ্ছা কি কনফ্লিক্ট ছিল একটু দেখি। এবার কিন্তু 20 সেকেন্ড থেকে চলে আসছেন 30 সেকেন্ড। আপনি তো এটা বুঝতেছেন না। আপনি জাস্ট যেই মুহূর্তেই বের হয়ে চলে যেতে চেষ্টা করতেছেন, সেই মুহূর্তেই এই ভিডিওতে কিছু একটা চলে আসতেছে। and even ferocious battles against US presidents. এখানে আবার বলতেছে এমনকি তার একটা কঠিন ব্যাটল হয়েছিল ইউএস প্রেসিডেন্ট মানে আমেরিকার প্রেসিডেন্টের সাথে কঠিন ব্যাটল। তাই না? আমার তো জানতে ইচ্ছা করবেই আর কি হয়েছে এটা। But before he was the titan of বুঝছেন এভাবে আমি পুরাটা ধরে যাব না, বুঝতে পারতেছেন 49 মিনিটের ভিডিও। দেখেন একটা 49 মিনিটের ভিডিও মানুষ আর 2.8 মিলিয়ন মানুষ দেখছে 2 মাসে মাত্র। বুঝতেই পারতেছেন যে এই ভিডিওটার স্ট্রেংথটা কি। এটা তো গেল একটা কন্টেন্ট ফ্লো, স্টোরি ফ্লো। এবারে আমি আবার প্রথম থেকে দেই, মানে এটা গেল হুক পার্ট, সরি হুক পার্ট। এবার আমি আবার প্রথম থেকে দেই। দেখেন আমার একটা পয়েন্টার ছিল না যে ভিজুয়াল ভ্যারিয়েশন আনতে হবে এভরি 2 এর 3 সেকেন্ডসে। দেখেন এখানে ভিজুয়াল there ভ্যারিয়েশন was a আসে কিনা। time when anyone would tremble upon hearing the name John D. Rockefeller. 3 সেকেন্ড পরেই নতুন একটা টেক্সট আসতেছে। Not only এবার was he দেখেন the আবার ক্যামেরা প্যান করে অন্য একটা শটে চলে গেছে আরো 3 সেকেন্ড পরে। দেখেন কত ক্যালকুলেটিভ কাজটা করছে। world's first billionaire, he's one of the richest নতুন মানুষ আসছে। people in history. His empire, Standard Oil, became the most dominant monopoly in the world by brutally crushing competitors, taking control of multiple industries, গ্রাফিক্যাল এলিমেন্টের কথা বলছিলাম না, এগুলাকে আপনি গ্রাফিক্যাল এলিমেন্ট বলতে পারেন। এই যে যেই এখানে আইকন গুলো আসতেছে। bribing the government into submission, and treating business as if it was war. বিজনেসকে ওয়ারের মতো ট্রিট করছে, যুদ্ধের মতো। তখন কিন্তু এখানে একটা বোম ফুটাইছে, না ফুটাইলেও তো পারতো, বাট বোমটা ফুটাইছে প্রথমত ওই কথার সাথে ম্যাচ করার জন্য, দ্বিতীয়ত হচ্ছে ভিজুয়াল ভ্যারিয়েশন আনার জন্য। Because of his ruthless business practices and secretive deals, Rockefeller এই বিস্ফোরণগুলো প্রচুর ভিজুয়াল ভ্যারিয়েশন made আনতেছে। many enemies. His career is filled with bitter দুইটা নতুন মানুষ ঢুকে গেল, ভিজুয়াল ভ্যারিয়েশন চলে আসলো। rivalries, like with Andrew Carnegie, and even ferocious battles against ঠিক আছে, একটু পর পর এটা চেঞ্জ হচ্ছে। সো আপনি যদি পুরো ভিডিওটা গো থ্রু করেন, আমি আজকে যা যা শিখাইছি, বুঝাইছি, বলছি এগুলোর সাথে একটু মিলায় দেখেন, আমার মনে হয় যে ফুল স্ট্রাকচারের মধ্যেই ভিডিওটা পড়ে যাবে। তো চলেন আমরা নেক্সট ভিডিওতে চলে যাই। নেক্সট ভিডিওটা টাইপ আবার একটু আলাদা। আগেটা একটু ডকুমেন্টারি টাইপের ভিডিও ছিল, এখন আমরা দেখতেছি একটা এডুকেশনাল ভিডিও বলতে পারি। কেন এডুকেশনাল? কারণ এখানে হচ্ছে যে বলতেছে কিভাবে তুমি 2024 সালকে তোমার জীবনের বেস্ট লাইফ করবা সেটা। Hey friends, welcome back to the channel. So, what does it mean to make a given year the best year of your life? And I think it's kind of three things. First, প্রথম 5 সেকেন্ডের মধ্যে ও একটা গ্রিটিংস করছে। এটা আসলে যদি ইউটিউবার হয়, পেজ যদি দেখেন এটা করতেই হবে। এটা আর কি না করলে মানুষ গালি দিবে আপনাকে। হ্যাঁ, ওটা করলো ঠিক আছে। ওইটাকে বাদে দেখেন ও কি বলতেছে। hey friends, welcome back to the channel. So, what does it mean to make a given year the best year of your life? যে কিভাবে একটা বছরকে তুমি তোমার জীবনের সেরা বছরে পরিণত করতে পারো। And I think it's kind of three things. I think এটা ইম্পর্টেন্ট। I think it's kind of three things, মানে আমার মনে হয় এখানে 3টা জিনিস আছে। দেখেন প্রথম 5 সেকেন্ডে গ্রিটিংসটা বাদ দিলে সে একটা থট প্রভোকিং কোয়েশ্চেন করছে যে কেমনে তোমার একটা বছরকে তোমার জীবনের বেস্ট বছর বানাইতে পারো। আচ্ছা আচ্ছা কেমনে করি, আমার জীবন তো খুব খারাপ যাইতেছে। আবার এটা কখন ছাড়ছে? ওই যে এই বছরের শুরুতে। সো বুঝতে পারছেন যে কানেক্টিভিটিটা অনেক বেশি ছিল। আচ্ছা আমার আগে জীবনে সমস্ত বছর তো খারাপ গেছে, এই বছরটা কি পারবো আমি বেস্ট ভিডিও বানাইতে, মানে বেস্ট বছর বানাইতে? ওর প্রশ্নটা প্রথমত আপনাকে চিন্তা করতে বাধ্য করছে। দ্বিতীয়ত ও বলতেছে যে 3টা জিনিস আছে যেটা করলে তোমার হয়তো বেস্ট হবে। ও একটা নাম্বার বলছে, 3টা জিনিস। আমি বলছিলাম না তুমি ভিডিওতে শুরুতে হুকে নাম্বার রাখো, এন্ড নাম্বার হচ্ছে মানুষকে থামায়, নাম্বার হচ্ছে মানুষকে অ্যাট্রাক্ট করে।
সো এখানে 5 সেকেন্ডের মধ্যে একটা থট প্রভোকিং কোয়েশ্চেন আসছে, প্লাস একটা নাম্বার চলে আসছে, যেই নাম্বারটা কি তিনটা জিনিস, কিসের তিনটা জিনিস ওইগুলো বলবে, তাই না? things. Firstly, it's that we are making progress towards the things that truly এর পরবর্তীতেই পয়েন্টগুলো বলতেছে, matter to প্রোগ্রেস, us. Secondly, that our life is broadly in balance, so we're not ব্যালেন্স, তারপর আরো কোনো একটা কিছু নিশ্চয়ই বলছে। তো তিনটে জিনিসে বলছে। ওর হুক কিন্তু শেষ হয় নাই, হুকটা চলতেছে। হুকটা সম্ভবত screwing up one area of our life for the sake of another. And thirdly, the year at the end of the year, like literally whenever, and it will help you move. Video, I want to go over 3 of my favorite methods. These are really simple methods you can apply. সো এখানে বলতেছে এই ভিডিওতে আমি তোমাদের বলতে চাচ্ছি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা মেথড, যেটা দিয়ে হচ্ছে তুমি তোমার জীবন বা বছর চেঞ্জ করতে পারবা। তার হুক ছিল, এই ভিডিওটার হুক ছিল এতটুকু পর্যন্ত। প্রথম 5 সেকেন্ড হচ্ছে স্টার্টার, হুকের একদম মানে হুকের প্রথম অংশটা, প্রথম 5 সেকেন্ড হচ্ছে আপনার ডিসিশন মেকিং টাইম অ্যাকচুয়ালি অডিয়েন্সের জন্য। বাট হুকটা আরো বড় হতে পারে। এক্ষেত্রে আমি দেখতেছি হুকটা 30 সেকেন্ডের প্লাস, 30 সেকেন্ড প্লাস ওই প্রথম 5 সেকেন্ডটা দেখছেন কি বলছে, ওভাবে করে কিন্তু হুক করছে। এই ধরনের ভিডিওতে স্টোরি নিয়ে অত একটা চিন্তা করতে হয় না, মানে ও যে কথাটা বলতেছে সেই কথা, যেই জিনিসটা নিয়ে বলতেছে সেটাই স্টোরিটা। এন্ড ওইখানে পিক গুলা কিন্তু অনেক ইজি। পয়েন্ট 1 হচ্ছে একটা পিক, পয়েন্ট 2 হচ্ছে আরেকটা পিক, পয়েন্ট 3 হচ্ছে আরেকটা পিক। কারণ প্রত্যেকটা পয়েন্ট যখন আসতেছে অডিয়েন্সকে কিন্তু নতুন করে শোনার আগ্রহ জাগাইতেছে, ঠিক আছে? তো এই ধরনের ভিডিওগুলোতে ওই যে বিষয়টা একটু ইজিয়ার। You're experiencing in your life. And for me right now, that is probably a 6 out of 10. দেখেন এখানে That's ভিজুয়াল great because চেঞ্জ the whole আসতেছে point is কিন্তু to help 3-5 make সেকেন্ড this পর next পরই year the কিছু best না year কিছু of our চেঞ্জ life. হচ্ছে। And so in theory, দেখছেন? if we were able to get এই মাত্রই আমরা দেখতেছিলাম যে এরকম সেটআপের হচ্ছে ভিডিওটা, এখনই it's great আবার because চেঞ্জ the whole হয়ে point আমি is to ফুল help ভিডিও make this দেখতেছি, next year the মানে best year ফুল of our ফ্রেম। life. যেই সব ভিডিওতে কিন্তু নতুন বিরোল ঢোকানোর জায়গা কম, ধরেন এভাবে বসে কথা বলতেছে, সেখানে কিন্তু জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট দিয়ে একটু পর পর হচ্ছে আপনার ভিজুয়াল চেঞ্জটা করার ফলে মনোযোগটা ধরে রাখতে পারবে। ওকে, নেক্সট আমরা মিস্টার বিস্টের একটা ভিডিও দেখতে যাচ্ছি। এই ভিডিওটা জানুয়ারি 27 তারিখে আপলোড হয়েছে, মানে বেশি দিন না, তো 8-9-10 দিনের মতো হয়েছে। এন্ড এটার ভিউ হচ্ছে 108 মিলিয়ন। আচ্ছা, তো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। টাইটেলটা বলতেছে $1 ভার্সেস 250 কত জানি না, আমি সংখ্যা একটু দুর্বল, সরি। দেখেন স্টার্টটা কিভাবে হইছে। এটা হলো একটা $250 মিলিয়ন আইল্যান্ড। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা দেখতে গিয়ে আমি একটা জিনিস আবিষ্কার করলাম যে সাবটাইটেল যেমন হইতো আগে, ইংলিশ ভিডিও দেখতেছি নিচে বাংলা সাবটাইটেল, সাবটাইটেল এটা ডাবিং সহ চলে আসছে। তো আমি এখানে একটু সার্চ দিয়ে দেখলাম যে অডিও ট্র্যাক বাংলাটা সিলেক্ট করা, এটা অটোই আসছে আমার কাছে সিলেক্ট করা, বাট অন্যান্য ভাষাও আছে। সম্ভবত এটা ইউটিউবের নতুন কোনো ফিচার, বাট খুবই ভালো একটা ফিচার, আমার খুব ভালো লাগছে জিনিসটা। আমরা আছি 4 সেকেন্ডে, এন্ড আপনি বড় করে কি দেখতেছেন, একটা সংখ্যা, যেটা কিনা আমি আমার লেকচারে বলছি অলরেডি যে বিশ্ব নাম্বার সংখ্যা দেখা, বিশাল একটা সংখ্যা এখানে দেখাচ্ছে। আপনাদের যা যা প্রয়োজন লিটারালি সবকিছুই এই আইল্যান্ডে আছে। আর আমি আপনাদের মানে দেখেন প্রত্যেক 2-3 সেকেন্ডে, তো আরো ফাস্ট করছে আই গেস, প্রত্যেক 2-3 সেকেন্ডের মধ্যে মধ্যে কিন্তু ফ্রেমটা বদলায় যায়, দেখাবো এর সাথে একটা 150 মিলিয়ন প্রচুর নাম্বার, $150 মিলিয়ন। আর বেসিক্যালি এই ভিডিওতে ও বিভিন্ন অঙ্কের টাকার আইল্যান্ড দেখাচ্ছে। তো আগেরটা হচ্ছে কত 250 ছিল, এটা 150। ডলারের লাক্সারি আইল্যান্ডের পার্থক্য, একটা বিশাল $45 মিলিয়ন আইল্যান্ড, একটা $5 মিলিয়ন ফ্রোজেন আইল্যান্ড, আর তার সাথে দেখাবো সব থেকে কম দামি আইল্যান্ড, আর সেটা হলো এটা। আমার মনে হচ্ছে সবাই আমরা এই আইল্যান্ডে ধরবো না। আমার নতুন প্রথম 5 সেকেন্ডে ও নাম্বার টাম্বার এগুলো দেখাই ফেলছে, মানুষকে ইনিশিয়ালি অ্যাট্রাক্ট করছে। বাট হুকটা হচ্ছে $1 আইল্যান্ডটা, মানে এই পুরো ভিডিওর হুকটা হচ্ছে বেসিক্যালি কোন জায়গায় মানুষ হুকড হইছে। আচ্ছা, দাম অনেক টাকা দিয়ে তো অনেক বড় ভালো আইল্যান্ড পাওয়া যাবে ঘুরার জন্য, এটা ঠিক আছে, বাট মাত্র $1 দিয়ে আমি কি পাবো? সেই $1 দিয়ে কি আইল্যান্ড সে আইল্যান্ড পাইছে? আমি প্রথম পা ফেললাম। এই নাও তোমার $1। Thank you, sir. এটা আমাকে দেখছেন, এগুলাকে বলতেছি গ্রাফিক্যাল এলিমেন্ট। টেক্সট আসছে, এখানে একটা অ্যারো সাইন আসছে, গ্রাফিক্যাল এলিমেন্ট। ও যখন টাকা দিচ্ছে তখন একটা টাকার মার্ক আসছিল সবুজ রঙের, খেয়াল করছেন হোপফুলি। সো গ্রাফিক্যাল এলিমেন্ট আসতেছে,
চেঞ্জ হইতেছে, একটা হুক আছে, খুব ভালো স্ট্রং হুক আছে, নাম্বার দিয়ে শুরু করছে। দেওয়ার জন্য ধন্যবাদ। এটা এখন আপনার হলো। চলো দেখা যাক এখানে কি আছে। আমি প্রথমে যেটা বলবো এটা আমার ভাবনার থেকে অনেকটা বেশি ছোট। যখন তুমি $1 দেবে তখন একটা ইটের স্তূপ পাবে, একটা পুরনো আমি টয়লেট বাথরুম খুঁজে পেয়ে আর গেছি। অনেকগুলো কাঠের পোল পাবে। এখানে তো চারিদিকে অনেক পোল রয়েছে। ভিজুয়াল এলিমেন্ট দেখছেন, এই যে বাথরুম খুঁজে পেয়ে আর গেছি। অনেকগুলো কাঠের পোল ভিজুয়াল এলিমেন্ট অ্যাড হইছে। সো আপনার একটা ভিজুয়াল ভেরিয়েশন আনার মাধ্যমে আপনাকে ব্রেইনকে একটু স্টিমুলেট করতেছে। পাবে। এখানে তো চারিদিকে অনেক পোল রয়েছে। এগুলোকে আসলে পাইলেন্সি চলো বলা হয়। এগুলোর বোর্ড বানিয়ে এখান থেকে আর যাই। যেরকমটা তোমরা দেখছো এখানে আসলে কিছুই নেই, তাই আমি এখন এটাকে উড়িয়ে দেবো। কিন্তু পরে দেখছেন, ভিজুয়াল এলিমেন্ট অ্যাড করে জিনিসটাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তুলতেছে আপনার কাছে। আমরা এই ভিডিওতে যাব একটা $150 মিলিয়ন আইল্যান্ডে আর একটা $250 মিলিয়ন সুপার আইল্যান্ডে। কিন্তু প্রথমে আমরা যাব এই 1 মিলিয়ন এখানেও দেখেন, এখানে $1 আইল্যান্ড থেকে বের হয়ে ও এখন $1 মিলিয়ন আইল্যান্ডে আসছে। বাট মাঝখান দিয়ে সে একবার বলছে কি, আমি $150 মিলিয়ন আইল্যান্ডে যাব, $250 মিলিয়ন আইল্যান্ডে যাব, বাট তার আগে আমি $1 মিলিয়ন। কাঠের পোল পাবে। যাব একটা $150 এই দুইটা সম্পর্কে একটা ইন্টারেস্ট ক্রিয়েট করায় মিলিয়ন আইল্যান্ডে, তারপর সে আবার ব্যাক করছে 1 মিলিয়নে। মিলিয়ন সুপার আইল্যান্ডে। কিন্তু প্রথমে আমরা যাব এই $1 মিলিয়ন আইল্যান্ডে, যাকে মাঙ্কি আইল্যান্ড বলে। ও। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, এই আইল্যান্ডে লিটারালি সো এইভাবে করে পুরো ভিডিওটা দেখেন, এতগুলা ভিউ হইছে ভিডিওটার। সো এভাবেই গেছে যে এক একটা আইল্যান্ডে গিয়ে সে ওই আইল্যান্ড নিয়ে কিছু কথাবার্তা বলছে। এখানে প্রত্যেকটা আইল্যান্ড হচ্ছে এই স্টোরি ফ্লো এর বা কন্টেন্ট ফ্লো এর এক একটা পিক পয়েন্ট। ঠিক আছে? কারণ প্রত্যেকটা আইল্যান্ড সম্পর্কে আপনার জানার ইচ্ছা তৈরি করতেছে। আচ্ছা, এটার পরে আমরা এই আপনারা ভিডিওটাতে আমাকে আসি। 20 মিলিয়ন এটাও মিস্টার বিস্টার একটা ভিডিও। এন্ড আপনি দেখেন ফর্মুলার মধ্যে পড়ে গেছে যে ফার্স্টে আপনাকে নাম্বার দেখাচ্ছে 20 মিলিয়ন। আমি 20 মিলিয়ন গাছ লাগাবো। তো এই ভিডিওটাতেও দেখেন একটা নাম্বার দিয়ে শুরু হইছে। প্ল্যান আমরা যদি করার একটু জন্য দেখি, টুইটার, রেডিট আমার পুরো কমেন্ট সেকশনে স্প্যাম করেছেন। এই জন্য আমি এটা করেছি। আজ আমরা 20 মিলিয়ন ট্রিজ প্ল্যান্ট করব আর সেগুলো মাটিতে পুঁতবো। এবার চাই ভিজে ঘাস। ভিজে ঘাসগুলো গাছের আশেপাশে রাখবো আর জল দেব। আর এটা হয়ে গেল। আর তারপর আবার গর্ত, গাছ, ভিজে ঘাস, জল। এখানে যদি দেখেন, এখানে হুকটা ছিল কি একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা হচ্ছে কি 20 মিলিয়ন গাছ। 20 মিলিয়ন হচ্ছে 2 কোটি গাছ। 2 কোটি গাছ ও লাগাবে। এটা এখানে হুকটা যেটা সেটা হচ্ছে একটা আনইউজুয়াল থিং। আমরা দেখছিলাম যে আনইউজুয়াল থিং দেখাইতে, এটা একটা আনইউজুয়াল চ্যালেঞ্জ। আমরা সাধারণ মানুষ আসলে এরকম চ্যালেঞ্জ নেই না বা দেখি না যে কাউকে এরকম নিতে। এন্ড আমি দেখতেছি ও এই কাজটা করার জন্য অলরেডি কাজ করতেছে, শুরু করছে। এখানে কয়েকজন মানুষ নিয়ে গাছ টাছ লাগানো শুরু করছে। অ্যাজ এ অডিয়েন্স আমি দেখতে চাই যে এরপর কি হয়। ওকে আসলে লাগায় 2 কোটি গাছ লাগাবে বা ভিডিওর মধ্যে না হোক, দেখি ও করে কি। তাই না? একটা ইয়ারনেস ক্রিয়েট হইলো। সো এইভাবে করে আমরা ভিডিওটা দেখতেছি, স্টার্ট হচ্ছে। আর আপনি খেয়াল করেন ভিজুয়াল যে চেঞ্জটা, এটা কিন্তু কোনো মাপ নাই। ভিজুয়াল চেঞ্জ হচ্ছে ইন এভরি 2, 3, 5 সেকেন্ডের মধ্যে। সঙ্গে আছে সারা, ইনি ট্রি প্ল্যান্টিং এক্সপার্ট। এই চারা গাছটা কি বড় দেখেন, গাছে পরিণত ফ্রেমটা হবে? চেঞ্জ একবার হয়ে দেখে গেছে। বলুন। আমি প্রথমে ফ্রেমটা দেখবো চেঞ্জ হয়ে এটাকে গেছে। টানলে বাইরে বেরোবে কিনা। যদি না বেরোয় ফ্রেমটা চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেক 2-3 সেকেন্ড পর ফ্রেম চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার যদি মনে হয়ে থাকে না ওরা যে থামস আপ হাসি, ওকে হাসতে দেখতেছি, ও থামস আপ করতেছে। ভিডিও এডিটর ওর হাসি, ওর থামস আপ দেখানোর জন্য চেঞ্জ করছে না। ভিডিও এডিটর আগের সিনটা চেঞ্জ করে এই সিনে আসছে সো দ্যাট আপনি বোর না হন। তাহলে ভালো কাজ শুধু করেছো। 19 মিলিয়ন 909 নাম্বার আসতেছে, ভিজুয়াল এলিমেন্ট আসতেছে, টেক্সট আসতেছে। আপনি দেখবেন পুরো ভিডিওটা দেখে নিন। আমি লিংকগুলা প্রবাবলি দিয়ে দিব এই ভিডিওর সাথে। তখন আপনি এগুলা হচ্ছে একটু ঠান্ডা মাথায় দেখেন। আমি তো ভিডিওর মধ্যে একটু ফাস্ট আগাচ্ছি। ঠান্ডা মাথায় দেখেন এখানে কি করে। প্রত্যেকটা ভিডিওই দেখেন। 29,980 আরো গাছ বাকি আছে। চলো সো এটা এখানে কিন্তু আমি যে একটা ফার্স্টে স্টোরি স্ট্রাকচার বললাম না, যে একটা লিনিয়ার স্টোরি স্ট্রাকচার, ক্লাসিক্যাল স্টোরি স্ট্রাকচার, জাস্ট ওইটাই মেইনটেইন করছে এখানে। এই যে আমি আপনাকে বললাম স্টোরি মানেই যে এক ছিল রাজা এক ছিল রানী, এরকম না। যে কোনো জিনিসকে স্টোরির মতো করে প্রেজেন্ট করা যাইতে পারে, এটা একটা স্কিল। এন্ড এই স্কিলটা ভিডিও এডিটরদের সবচেয়ে বেশি থাকতে হয়। আপনি যদি স্টোরির মতো করে কোনো একটা জিনিসকে না দাঁড়া করাইতে পারেন, আপনার ভিডিও কেউ দেখবে না। এই যে এই ঘটনাটা, এইটা আমি একটু স্টোরিটা মুখে বলে বুঝাচ্ছি। তো ওরা তো এই চ্যালেঞ্জটা নিল যে 2 কোটি গাছ লাগাবে। এন্ড আমরা দেখলাম যে ওরা অনেক বন্ধু বান্ধব মিলে এসে কাজ কারবার শুরু করছে।
এবং অনেক গাছ কারবার করে ওরা কয়টা গাছ মাত্র লাগাইছে? 20টা মনে হয় নাকি? তারপর ওরা হিসাব করে দেখলো যে আরো এতগুলা বাকি আছে। ওকে। তো ওরাও এখনো খুশি যে আচ্ছা ঠিক আছে আমরা 20টা লাগাইছি, 20 মিলিয়ন লাগাচ্ছি পরে। এরকম একটা ব্যাপার। যেখানে লিখছে 20 অফ 20 মিলিয়ন মানে 20 মিলিয়নের মধ্যে 20টা গাছ লাগানো হয়েছে। চলেন এরপর দেখি কি হয়। বেরোবে? না একদমই বেরোচ্ছে না। এটাকে যদি দড়ি দিয়ে বেঁধেও টানো তাহলেও বেরোবে না, দেখে নিও। ক্রিস, আমার সাহায্য চাই। আমার গাছটাকে কি ম্যাসাজ করে দেবে? চারা গাছের মাসাজ? এটাই পট থেকে বেরোচ্ছেই না। আরে ভাই, এটা তো পাথরের মতন শক্ত। এই নাও ধরে ওঠো। So, আমরা একটু আগাই। হবে। সো ওরা কিছু ফানি অ্যাক্টিভিটিস করতেছে। এটা বিকজ হচ্ছে ওই মানুষ যেন বডির মধ্যে এসে ছুটে না যায়। গাছ লাগাইতেছে। ফার্স্টে তো বুঝছি গাছ লাগায়। এখন দেখি খালি গাছই লাগাইতেছে। কাইন্ড অফ বোরিংনেস চলে আসার কথা, তাই না? সো ওই জিনিসটা যাতে না আসে ওরা কিছু মাঝে ফানি মোমেন্টস আনতেছে, অনেক কিছু করতেছে। এন্ড আমরা দেখতেছি সারাদিন মিলাই গাছ-টাছ বৃষ্টি লাগাইতেছে। হচ্ছে, এখন অন্তত আমাদেরকে আর জল দিতে হবে না। না কিন্তু সিরিয়াস, সারাদিনে ওরা গাছ-টাছ লাগায়। দেখা গেল যে আপনার সন্ধ্যা হয়ে গেছে। ওরা মাত্র ৩০০ টা গাছ লাগাইতে পারছে সবাই মিলে সারাদিনে। আমি টুইট করেছি আর আগামীকাল অনেকে গাছ লাগাতে আসবে। সো এখানে বলতেছে আচ্ছা আমরা সারাদিনে আজকে ৩০০ টা গাছ লাগাইছি। বাট এটা তো আর হবে না এটা দিয়ে। একটা কাজ করি। আমি আরো মানুষকে জানাই, তারাও আসবে। তাহলে আরো অনেক মানুষ মিলে আমরা লাগাই ফেলতে পারবো। এখন কিন্তু ক্লাইম্যাক্স এ ঢুকছে স্টোরিটা। ক্লাইম্যাক্স কেন? ওই যে কিছু একটা জিনিস অ্যাচিভ করতে হবে, ওই অ্যাচিভটা করার জন্য যে একটা প্রবাবল সলিউশন সেই জায়গাটা আমরা এখন এসে পৌঁছাইলাম। এখন অনেক মানুষ, এখন পিছে দেখছেন অনেক মানুষ আসছে। সো এই জায়গাটায় এসে এই স্টোরির যে হিরো সে ভাবতেছে বা অডিয়েন্স সে ভাবতেছে যে হয়তো সে ২ কোটি গাছ লাগাইতে পারবে অথবা পারবে না। এমন একটা ব্যাপার না, হয়তো পারবে। একটু আগে কি ছিল ঘটনার যে পারবেই না এমন একটা অবস্থা ছিল। বাট এখন যেহেতু আরো অনেক মানুষ আসছে, এখন হয়তো পারবে অথবা পারবে না। ২ টার একটা হইতে পারে। সো এই মুহূর্তে আমি ক্লাইম্যাক্স এ আছি স্টোরির। এখন আমরা চেষ্টা করব ২০ লাখ গাছ লাগানোর। তাহলে সবার প্রথমে আমাদেরকে সবার হাতে গাছ তুলে দিতে হবে। এই নাও তোমার গাছ। হ্যাঁ। সো এটা কিন্তু ক্লাইম্যাক্স যাচ্ছে এখন, যে অনেক মানুষ গাছগুলা নিয়ে হচ্ছে লাগানোর জন্য চেষ্টা করতেছে বা উদ্যমী হইতেছে। এন্ড দেখতেছে অনেক গাছ লাগতেছে। এখানে লিখে দিচ্ছে ১০৫০ টা লাগছে, ১৫৪৭। এন্ড থ্রু আউট দ্য ভিডিও এই যে এতগুলা গাছ লাগতেছে, অনেক ফানি মোমেন্টস এই জায়গাগুলোতে আছে। ফানি মোমেন্টস গুলা দেওয়ার রিজন হচ্ছে আপনি যেন মাঝখান দিয়ে পুট করে চলে না যান। মানে ক্লাইম্যাক্স তো শুরু হয়েছে ফাইন, বাট ক্লাইম্যাক্স তো আসলে ১ সেকেন্ড না। ক্লাইম্যাক্স তো একটা টাইম নিয়ে হয়। ৫, ১০, ১৫, ২০ মিনিট হয়। মুভির ক্ষেত্রে আরো বড় সময় ধরে হয়। এখানে হয়তো ক্লাইম্যাক্সটা ৪-৫ মিনিট ধরে চলবে। বা সরি বেশি বলছি। ২-৩ মিনিট বা ৪ মিনিট ধরে চলবে। সো এর মধ্যে পুট করে যদি আপনি ভেঙে যান তাইলে তো সমস্যা। এইজন্য হচ্ছে ওরা ভিজুয়াল ইন্টারেস্ট এলিমেন্ট তো রাখতেছেই। প্লাস পাশাপাশি ওই যে বলছিলাম মাল্টি লেয়ার্ড স্টোরি, বিভিন্ন মানুষের সাথে গিয়ে কথা বলতেছে। সো ওদের থেকে ওদের পার্সপেক্টিভটা এখানে আনতেছে, যেগুলো মাল্টি লেয়ার্ড স্টোরির মতো কাজ করতেছে। যে আরেকটা পার্সপেক্টিভ থেকে কথাটা শুনতেছে বা স্টোরিটা আসতেছে। তো এইভাবে করে অনেকগুলা এই মেয়েটা বলতেছে যে আমি ৩০০ না কত ৪০০ র মতো গাছ লাগাইছি আরকি। যাই হোক এভাবে করে করে শেষ পর্যন্ত দেখা গেল যে এই এখানে দেখাচ্ছে যে শুরু করার আগে দেখেন কি বলে। এখানে অনেক গাছ লাগানো হয়েছে। আমরা প্রথমে এই জায়গাটা ড্রোন শট নিয়ে নিয়েছিলাম। তাহলে এই এটা হচ্ছে দেখুন, আগে। এটা হলো ওই ফাঁকা মাঠের ড্রোন শট আর এটা হলো এখনকার ড্রোন শট। অনেকগুলো গাছ, তাই না? হ্যাঁ, এটা অনেক, অনেক বেশি। হ্যাঁ। সো এই একটা সিচুয়েশন দেখাইলো যে অনেকে মিলে কটটুক কি করতে পারছে। যাই হোক লাস্টলি এখানে দেখাচ্ছে দুর্ভাগ্যবশত যে এতগুলো লোক থাকা সত্ত্বেও আমরা ২০ মিলিয়ন গাছের কাছাকাছিও পৌঁছতে পারলাম না। এটা কি হচ্ছে ক্লাইম্যাক্স এখন ফল ডাউন করতেছে। ক্লাইম্যাক্সে যেটা হওয়ার কথা ছিল, যে এক্সপেক্টেড রেজাল্ট পাওয়ার কথা ছিল সেটা তো পায় নাই। ওইখান থেকে এখন স্টোরিটা ফল ডাউন করতেছে। এখন পায় নাই যে তাইলে না পাইলে কি হবে আর পাইলে কি হবে, বা পাই নাই যে ২০ লক্ষ সরি ২ কোটি গাছ আমি লাগাইতে পারি নাই, তাহলে কি আমি থেমে যাব নাকি অন্য কোনো সলিউশন আছে? এই জিনিসটা হচ্ছে আমরা পরবর্তী কিন্তু অংশে আমি দেখতেছি। আপনাদের দুঃখিত করতে চাই না, তাই আমি একটা প্ল্যান বানিয়েছি যাতে লাগাতে পারি ২০ মিলিয়ন গাছ। আপনাদের সাহায্য চাই। আমরা পৃথিবীর সবথেকে বড় নন প্রফিট ট্রি প্ল্যান্টিং অর্গানাইজেশনের সাথে সো এখানে সে ওই যে তার অ্যাচিভ টার্গেটটা, এখন এতক্ষণে কিন্তু দর্শক অলরেডি টার্গেটের সাথে হুক কানেক্টেড যে ২ কোটি গাছ লাগাইতে হবে। তো ওরা অনেকে মিলে মাটি খোঁড়াখুড়ি করে লাগাইতে চেষ্টা করে গিয়ে কি দেখলো যে লাগাইতে আসলে সে পারে নাই। মানে এতগুলা মানুষ লাগাইতে পারে নাই। তো ওই জায়গাটা ফেল করছে। বাট পরবর্তীতে এখানে একটা পিক এখানে দাঁড় করানো হইছে যেখানে বলতেছে যে
আমি অ্যাপেলে একটা সলিউশন আছে আমার, একটা নন প্রফিট অর্গানাইজেশন আছে যাদেরকে হচ্ছে যদি টাকা দেওয়া হয়, $1 দেওয়া হয়, ওরা একটা গাছ লাগাবে। এরকম একটা বিষয় আর কি বলতেছে। সো যদি তুমি ডলার দাও $1, তাহলে একটা গাছ লাগানো হয়ে যাবে। হাত মিলিয়েছি বাটে, কিন্তু আমাদের আপনাদের সাহায্যের প্রয়োজন। $1 ডোনেট করলে ওরা লাগাবে একটা গাছ। এই $1 আমি ডোনেট করলাম। আর $1 আর একটা ট্রি। এটা ভিজুয়ালিও দেখাই দিচ্ছে যে $1 তখন ওদিকে ডোনেট করতেছে আর এদিকে একটা গাছ লেগে যাচ্ছে। লাস্টে এসে ও বলতেছে যে এই যে আমরা টার্গেটটা নিছি 2 কোটি গাছ লাগাবো, সেটা হচ্ছে আমি তো ট্রাই করছি বা আমি শুরু করছি। এখন চলো এই যে অ্যাডভেঞ্চারটা, এই যে হচ্ছে টার্গেটটা, এটার মধ্যে তুমিও জয়েন করো, তুমিও ঢুকো। ওর জন্য এইখান পর্যন্ত আসতে হবে না, তুমি $1 ডোনেট করো অমুক জায়গাটায়, সো দ্যাট হচ্ছে ওই ডলারের বিনিময়ে একটা গাছ লেগে যায়। এভাবে করে আমি 2 কোটি গাছ যেন লাগাইতে পারি। সুন্দর একটা ড্রামাটিক কনক্লুশন আসছে। তো দেখেন এখানে মেইন ফান্ডটা হচ্ছে যে ভাই একটা প্রতিষ্ঠান ও ফান্ড তুলতেছে। তো এখন এই যে লোকটা মিস্টার বিস্ট, ও যদি এসে বলতো এইভাবে যে আমি একটা অর্গানাইজেশনের সাথে পার্টনারশিপ করছি বা যুক্ত হয়েছি যারা একটা মহৎ উদ্যোগ নিয়েছে, গাছ লাগাবে, তো $1 দান করলে ওভাবে একটা গাছ লাগাবে, এরকম একটা ব্যাপার। এইভাবে যদি সে এসে বলতো, তাহলে এই জিনিসটা এতটা এফেক্টিভ হইতো না এখন যতটা এফেক্টিভ মনে হচ্ছে। কারণ এখন সে আপনাকে একটা স্টোরির মধ্য দিয়ে নিয়ে গেছে, অডিয়েন্সকে একটা স্টোরির মধ্যে দিয়ে নিয়ে গেছে, এবং লাস্টে এসে অডিয়েন্সকে ফুল জায়গাটায় কানেক্টেড রেখে লাস্টে এসে বলতেছে কি, আরে তুমি যে দেখতেছো তুমিও তো আমার এখানে এই জায়গাটায় হচ্ছে পার্টিসিপেট করতে পারো একসাথে এই জিনিসটায়, হাও $1 ডোনেট করো ওই জায়গাটা। ঠিক আছে, সুন্দর ড্রামাটিক একটা কনভারসেশন দিয়ে শেষ হচ্ছে। সো আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে এই যা যা আমি আজকের ভিডিওতে প্রথম অংশে বললাম সেগুলা বিভিন্ন বড় বড় ইউটিউবার বা ওয়ার্ল্ড ফেমাস ভিডিও ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটররা ইউজ করে থাকে। ঠিক আছে, আচ্ছা ভিডিও এখানে ওকে বলে রাখি, ভিডিও এডিটর মানে যে ইউটিউবে গিয়ে ভিডিও এডিটিং করতে হবে তা না। নাটক আছে, সিনেমা আছে, শর্ট ফিল্ম আছে, তারপরে ডকুমেন্টারি আছে, অনেক কিছু আছে। যেটা যেই মিডিয়াতেই যাক না কেন, আমরা ইউটিউবে এখন একটু বেশি দেখে অভ্যস্ত হয়ে গেছি, তাই না? যে কোনো ভিডিও সহজে ইউটিউবে চলে যায়। আপনি যে কোনো সিনেমা দেখবেন ইউটিউবে চলে আসছে। তো এই কারণে হয়তো একটু মনে হয় একটু মোটিভটা হয়তো ইউটিউব কেন্দ্রিক থাকে ভিডিও এডিটর বা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। বাট এটা রিয়েলি ডাজন্ট ম্যাটার যে আপনি কোথাকার জন্য ভিডিও এডিট করতেছেন, ইউটিউবের জন্য না একটা টিভিতে আপনার নাটক হবে সেই নাটকের এডিট করতেছেন। আপনি টিভিতে নাটক দেখতেছেন, ধরেন কথার কথা এনটিভিতে একটা নাটক দেখতেছেন, ওই নাটক আপনি এডিট করতে বসছেন। কারণ আপনি যদি এমন ভাবে এডিট না করতে পারেন যে দর্শক আটকে থাকবে নাটকটার মধ্যে, হ্যাঁ, তাইলে কি হবে না, ওই এনটিভি ছেড়ে আর টিভিতে চলে যাবে, এটিএন এ চলে যাবে, চ্যানেল আই চলে যাবে, বসে থাকবেন আপনার নাটক। নাটকেও স্টোরি থাকতে হবে, নাটকে ওই যে ভিজুয়াল চেঞ্জেস যেটা বলছি, এই জিনিসগুলো কিন্তু টিভির একটা নাটকের ক্ষেত্রেও প্রযোজ্য। এই জিনিসটা সিনেপ্লেক্সে গিয়ে যদি একটা মুভি দেখেন, সেই মুভির এডিটিং এর ক্ষেত্রেও প্রযোজ্য। তো আশা করি আজকের ক্লাসটা আপনারা মুখস্থর মতো করে ফেলবেন, কারণ এই জিনিসগুলা শুনে মনে রেখে আবার ভিডিও এডিট করতে গিয়ে ইমপ্লিমেন্ট করাটা সো টাফ। এটা সহজ হয়ে যাবে যখন কিনা আপনি অনেক কাজ করবেন, বাট যখন কিনা আপনি মাত্র নতুন শিখতেছেন তখন এগুলো আপনাকে অনেক পেইন দিবে আর কি। ভালো হয় যদি আপনি লিখিত আকারে এগুলো নোট নিয়ে ফেলেন আপনার ডায়েরিতে, এন্ড সেই অনুযায়ী প্রত্যেকটা ভিডিও এডিটিং এর সময় এভাবে হিসাব মিলাই দরকার হলে একটা চেকলিস্ট বানায় ফেলেন। চেকলিস্টে টোটাল জিনিসটা লেখা থাকবে, এবং আপনি ভিডিও এডিট করতে বসলে এই চেকলিস্টে টিক দিবেন, এটা হয়েছে, হ্যাঁ হয়েছে, এটা হয়েছে, হ্যাঁ হয়েছে, ওটা হয়েছে, না হয় নাই, সো ওইটা তাইলে যেহেতু হয় নাই ওইটা আমি দেই এখানে কোথাও অ্যাড করি। দেখেন চেকলিস্ট জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ভিডিও এডিটিং এ বসে এই চেকলিস্ট মিলায় আপনি কাজ করেন। প্রথমে একটু মনে হবে যে অঙ্ক করতেছি ব্যাপার, অঙ্ক বীজগণিতে করছিলেন না, ফর্মুলা থাকে, ফর্মুলা বসায় অঙ্ক মিলাইতে হয়, এক্স্যাক্টলি সেম। আপনার কি মনে হয় ভিডিও এডিটিং আর্ট? আমি আপনাকে সবচেয়ে মানে একটা খারাপ কথা বলে আজকে ভিডিওটা শেষ করি। আমরা মনে করি ভিডিও এডিটিং ক্রিয়েটিভ কাজ, আমরা মনে করি ভিডিও এডিটিং একটা আর্টিস্টিক কাজ। সরি টু সে, আমি ভিডিও এডিটিং কে আমি আর্টিস্টিক কাজ মনে করি না, ভিডিও এডিটিং কে আমি কোনো ক্রিয়েটিভ কাজ মনে করি না। আমি এক্সট্রিমলি সরি, বাট আমি এটা মনে করি না। আমি মনে করি ভিডিও এডিটিং হচ্ছে একটা খুবই ক্যালকুলেটিভ কাজ, সায়েন্টিফিক্যালি এইটা ক্যালকুলেট করে করে যদি যে করতে পারবে সে টপে থাকবে।
ভালো থাকেন সবাই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে।